আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? কেমন আছি সবাই? আমরা আজকে 18তম ক্লাসে যুক্ত হয়ে গেলাম। আমরা যেমনটা জানি, আমরা ফ্রন্ট পেজে যাই। প্রশ্ন ফাঁস হয়ে গেছে আর কি ক্লাস শুরুর আগেই। হ্যাঁ, তো আহ, আমরা হচ্ছে আজকে বরাবরের মতোই আর সবাই যুক্ত হয়েছি ইনশাল্লাহ একসাথে। আজকে আমাদের জিকে সাজেশন ক্লাস, 18তম ক্লাস। এখানে 18 লেখার যে একটা মজেজা আছে সেটা একটু বলে দিই। আমরা কিন্তু অনেক দিন ধরেই এই ক্লাসগুলা কন্টিনিউ করতেছি, তাই না? এবং আজকে বুঝতেই পারতেছি যে আজকে আমরা প্রায় 18তম দিনের মতো এই সাজেশন ক্লাস নিয়ে আসছি। এছাড়াও এই সাজেশন ক্লাস ছাড়া কিন্তু আমরা এর আগেও আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম, তাই না? আহ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সাগর, শারমিন, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমিও সবাইকে স্বাগত জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমি আমাকে ইতোমধ্যে আপনারা টুকটাক একটু নাম ডাক শুনছেন, চিনছেন, দেখলে চিনতে টিনতে পারেন। আমি আব্দুল্লাহ আল ফাতিন, আপনাদের সাথে রেগুলার জিকের সাজেশন ক্লাসগুলি নিয়ে আসছি। অনেকদিন ধরে আপনাদের সাথে মোলাকাত হচ্ছে, এরই ধারাবাহিকতা আজকে 18 নম্বর ক্লাস। হ্যাঁ, তো আমরা অনেকেই কিন্তু বিভিন্ন জায়গায় চাকরির পরীক্ষা দিচ্ছি এবং এই চাকরির পরীক্ষার আসলে প্রিপারেশনটা এটা একটা দীর্ঘ প্রক্রিয়া বলা যায়, বা এটা একটা ধারাবাহিক প্রসেস। হ্যাঁ, বাংলাদেশ যেমন এই যে টি-20 বিশ্বকাপে ধারাবাহিকভাবে খুব বাজে পারফরমেন্স দিচ্ছে, মানে টি-20 ফরম্যাটে খুব ধারাবাহিকভাবেই আসলে বাজে পারফরমেন্স দিচ্ছে, কারণ আসলে আমাদের ধৈর্য শক্তি নাই। হ্যাঁ, আমাদের মনোবলটা নাই। তো চাকরির পরীক্ষাটাও আসলে অনেকটা ওই যে টেস্ট ক্রিকেটের মতো, আপনি যত ধৈর্য নিয়ে লেগে থাকবেন তত দ্রুত আপনি সাফল্য পাবেন। যাই হোক, আহ তো এই যে জুন মাস চলে আসছে, জুন মাস হচ্ছে খেলার মাস বলতে পারেন। কারণ 2 দিন আগে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল গেল। এরপরে এখন তো বিশ্বকাপ শুরু হয়ে গেছে, টি-20 বিশ্বকাপ। একই সাথে সামনে কয়েকদিনের মাথায় আবার ইউরো চ্যাম্পিয়নশিপ শুরু হয়ে যাবে। সো এগুলাতে ভেসে গেলে চলবে না, আমাদেরকে যেটা করতে হবে যে আমাদের পড়াশোনা একটু জারি রাখতে হবে। সো এই জন্যই আমরা অল্প অল্প কিছু প্রশ্ন প্রতিদিন নিয়ে আসি। আজকে 18 নম্বর ক্লাস। হ্যাঁ, থ্যাংক ইউ সাগর, থ্যাংক ইউ জাকারিয়া, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি তন্ময়, আশা করি আপনিও ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম টপি আক্তার, আমি নামটা আসলে জানি না ঠিক বলছি কিনা। জি, ভালো আছে, আশা করি আপনারা ভালো আছেন। চলেন শুরু করে দিই। হ্যাঁ, সবাইকে এক এক করে, আমরা আর এখন কেমন আছে এগুলো না জানি। আমরা এখানে একটা প্রশ্ন দেখতেছি। এটা হচ্ছে অফিসার ক্যাশ 2024, অর্থাৎ কিছুদিন আগে আমরা যে পরীক্ষাটা দিয়েছি অনেকেই, এই অফিসার ক্যাশ পদে যে পরীক্ষাটা দিয়েছি সেই পরীক্ষায় আসা প্রশ্ন। চলেন প্রশ্নটা একটু পড়ে ফেলি। হুইচ ইজ দ্য ফার্স্ট সেন্ট্রাল ব্যাংক ইন দ্য ওয়ার্ল্ড? হ্যাঁ, কি বলছে? প্রথম কেন্দ্রীয় ব্যাংক। বিশ্বে প্রথম কেন্দ্রীয় ব্যাংক কোনটা? বাংলাদেশ ব্যাংক, তাই না? যেহেতু কেন্দ্রীয় ব্যাংক বলছে, তাহলে অ্যান্সার কি হবে? বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বললেই, সেন্ট্রাল ব্যাংক বললেই আমাদের মাথায় কি আসে? বাংলাদেশ ব্যাংক আসে। এবং আমরা সবাই জানি যে বাংলাদেশ ব্যাংকের চাকরি অনেক লুক্রেটিভ, অনেকেই এটার জন্য আসলে হার্ড অ্যান্ড সোল ট্রাই করতেছে। তো কিন্তু কাহিনী হচ্ছে যেটা বাংলাদেশের কথা বলে নাই, কার কথা বলছে? ওয়ার্ল্ডের কথা বলছে। তো বিশ্বে বাংলাদেশ আসলে অনেক কিছুতেই আমরা পিছিয়ে আছি, ইনশাল্লাহ আপনাদের হাত ধরে এগিয়ে যাব। তো ফার্স্ট সেন্ট্রাল ব্যাংক বলছে ইন দ্য ওয়ার্ল্ড। তো এখানে 4টা অপশন আছে: ব্যাংক অফ ইংল্যান্ড, ভেরিজিয়াস রিক্স ব্যাংক, দ্য ফেডারেল রিজার্ভ সিস্টেম, এন্ড লাস্টে আছে হচ্ছে ব্যাংক অফ ফ্রান্স। আচ্ছা, তো আমি এখানে আপনাদের হিন্টস দেওয়ার জন্য এখানে একটা লোগো ব্যবহার করছি। হ্যাঁ, এই যে লোগোটা দেখতে পাচ্ছেন, এই লোগোটা হচ্ছে এই যে বিশ্বের প্রথম যে কেন্দ্রীয় ব্যাংক, সেই কেন্দ্রীয় ব্যাংকের লোগো। এবং আপনি দেখতেই পাচ্ছেন এটা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1668 সালে, ঠিক আছে? এবং এটা যে দেশে অবস্থিত সেই দেশের পার্লামেন্টের নাম হচ্ছে, আমি যদি একটু লিখি, এটা যেই দেশে অবস্থিত সেই দেশের পার্লামেন্টের নাম হচ্ছে, আমি আরেকটু কলমটা মোটা করি। তো আমি যেটা বলতেছিলাম যে ফেডারেল রিজার্ভ সিস্টেম, শক্তি বলছেন। আচ্ছা, আহ তোপি আক্তার, আচ্ছা, সি বলছে, সবাই সি বলতেছে যে দা ফেডারেল রিজার্ভ সিস্টেম এটা বলতেছে। আচ্ছা, তো আমরা এখানে যে লোগোটা দেখতে পাচ্ছি এই লোগোটাই হচ্ছে ফার্স্ট সেন্ট্রাল ব্যাংক, এবং ফার্স্ট সেন্ট্রাল ব্যাংক ইন দ্য ওয়ার্ল্ড সেই ব্যাংকের লোগো, যেটা 1668 সালে প্রতিষ্ঠিত হয়। তো আমরা যেই দেশের কথা বলতেছি সেই দেশটার পার্লামেন্টের নাম হচ্ছে, আমি যদি বলি পার্লামেন্ট নাম, হ্যাঁ পার্লামেন্ট, পার্লামেন্টের নামটা আপনি একটু দেখেন। পার্লামেন্টের নাম হচ্ছে, হ্যাঁ, ঠিক আছে, এটা হলো পার্লামেন্ট নাম। এখন দেখেন তো এই শব্দটা এখানে কোথাও আছে কিনা, জাস্ট একটু খেয়াল করে দেখেন। হ্যাঁ, রিক্স ডেগ, আর এখানে দেখেন কি আছে?
রিক্স ব্যাংক। এর মানে বুঝতেই পারতেছেন যে যেই দেশের পার্লামেন্টের নামে এটা, সেই দেশেরই ব্যাংক হচ্ছে এই 2 নাম্বারটা, এবং সেই দেশেই আসলে কি হয়েছে, সেই দেশেই এই প্রথম কেন্দ্রীয় ব্যাংকটা চালু হয়। অর্থাৎ আমরা আসলে কথা বলতেছি সুইডেনের, ঠিক আছে? আমরা কথা বলতেছি কোন দেশে বলেন তো? আমরা আসলে কথা বলতেছি সুইডেনের কথা। তাহলে সুইডেনের পার্লামেন্টের নাম কি? প্রশ্ন আসে, যেমন বলে যে ইসরায়েলের পার্লামেন্টের নাম কি। যেমন কয়েকদিন আগে আমরা একটা প্রশ্ন সলভ করছি যে জাপানের পার্লামেন্টের নাম কি, আমরা বলছিলাম যে জাপানের পার্লামেন্টের নাম ডায়েট। ঠিক একইভাবে প্রশ্ন আসতে পারে যে সুইডেনের পার্লামেন্টের নাম কি, অ্যান্সার কি? রিক্সডেগ। তো এই যে সুইডেনের যে পার্লামেন্ট, এই সুইডেনের পার্লামেন্টই হচ্ছে মানে পৃথিবীতে যখন এই ভেরিজাস রিক্স ব্যাংকটা ছিল, এটা আসলে প্রথমে যখন এটার অপারেশন শুরু হয়, তারও বেশ কিছুদিন পর সুইডেনের যে পার্লামেন্ট তারা সিদ্ধান্ত নেয় যে এই ব্যাংকটাকেই আমরা আসলে কেন্দ্রীয় ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা করব, ঠিক আছে? তো আহ, এই হইলো সুইডেনের ব্যাংক। এবং যদি আপনাকে প্রশ্ন করে যে পৃথিবীর প্রথম কেন্দ্রীয় ব্যাংক কোন দেশে অবস্থিত, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সুইডেন। তো আমরা যে সুইডেনের কথা বলতেছি, চলেন তো সুইডেন নিয়ে একটু ছোট ছোট জিনিস জেনে ফেলি। সুইডেন, হ্যাঁ, সুইডেন কোন দেশে মানে কোন মহাদেশে অবস্থিত? আফ্রিকা মহাদেশে অবস্থিত, তাই না? সুইডেন কোন মহাদেশে অবস্থিত? আফ্রিকা, ভেরি গুড। আরে না, এটা কোথায়? ইউরোপে অবস্থিত, ঠিক আছে? ইউরোপে অবস্থিত। এবং আপনাকে যদি বলে সুইডেনের পার্লামেন্টের নাম কি, আপনি পার্লামেন্টের নামও জেনে গেছেন, ঠিক আছে? সুইডেনের পার্লামেন্টের নাম আপনি জানছেন, যেমনটা আমরা জানি জাপান, ইসরায়েল এগুলার পার্লামেন্টের নাম জিজ্ঞেস করে। অনেক কারণেই সুইডেন ইম্পর্টেন্ট, কারণ সুইডেন রিসেন্টলি ন্যাটোতে যোগ দিছে। আহ এবং এই কারণেও দেখা যাচ্ছে যে এখন সুইডেন নিয়ে প্রশ্ন আসতে পারে। যেমনটা কয়েকদিন আগে একটা প্রশ্ন আসছে যে আজারবাইজানের কারেন্সি কি। কেন আজারবাইজান নিয়ে কথা হয়েছে? কারণ রিসেন্টলি আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে সীমান্ত নিয়ে একটা ডিসপুট ছিল, সেটার সামান্য একটু মীমাংসা হয়েছে। সো রিসেন্ট যে ঘটনাগুলি ঘটে, সেই ঘটনা বা সেই দেশ বা সেই ইস্যুগুলি নিয়েই কিন্তু আশপাশ থেকে প্রশ্ন আসে। দ্যাটস ওয়াই সুইডেন কিন্তু আমাদের জন্য কিছুটা ইম্পর্টেন্ট। তো পার্লামেন্টের নাম আমরা কি বলছি? আমরা পার্লামেন্টের নাম বলছি হচ্ছে আহ রিক্সডেগ। ওকে। আচ্ছা, সুইডেনের কারেন্সি কি বলেন তো? সুইডেনের কারেন্সি এটা কি জানেন? সুইডেনের কারেন্সি হচ্ছে ক্রোনা, ঠিক আছে? সুইডেনের কারেন্সি হচ্ছে ক্রোনা, ভেরি গুড। সুইডেনের কারেন্সি কি? ক্রোনা, ঠিক আছে? চলেন তো আমরা একটু ম্যাপ দেখি। বলেন তো এইখানে, এইখানে বলেন তো আমরা সুইডেনকে আমরা এখানে কিন্তু কোথাও মেনশন করি নাই, ঠিক আছে? এখানে আছে হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে আছে হচ্ছে আমার এশিয়া, এখানে আছে দেখতেছেন যে এশিয়া, এবং এখানে মাঝখানে বড় করে লেখা আছে ইউরোপ। তো এই যে ইউরোপের যে অংশটুকু, এই অংশেই হচ্ছে আমাদের সুইডেন লুকায় আছে। তো আপনি একটু ভালো করে দেখেন, এখানে বেশ কিছু দেশের সীমারেখা আছে, বাট কিন্তু কোনো মানে ডিমার্কেশন গুলো আছে, কিন্তু দেশের নাম লেখা নাই। তো আমার উদ্দেশ্য হচ্ছে আপনাকে আসলে বোঝানো যে আসলে সুইডেনটা কোথায় লুকায় আছে। তো খেয়াল করে দেখেন এইখানে কে আছে? নরওয়েন সি। মানে বুঝতেই পারতেছেন তাহলে এই সাগরের এইটা নাম হওয়ার কারণ কি? হ্যাঁ, এখানে যে সাগরটা আছে এটার নাম হচ্ছে নরওয়ে সি। কেন? একটু বুদ্ধি করে বলেন তো কেন? কেন এই ইয়ার নাম হচ্ছে নরওয়ে, এই সাগরটার নাম নরওয়ে? নিশ্চয়ই এই সাগরের সাথে ঘেঁষে আছে যে এলাকাটা, সেটা কি, সেই দেশের নাম কি? নরওয়ে। তাহলে চলেন আমরা একটু মার্ক করে ফেলি, ঠিক আছে? আমি আরেকটু মোটা করি যেন আপনাদের ম্যাপটা বুঝতে সুবিধা হয়। আচ্ছা, একটু আমাকে জানাবেন, আমি এখন যে ডিমার্কেশনটা দিব, ডিমার্কেশনটা বোঝা যায় কিনা একটু জানাবেন। খেয়াল করেন এই যে আমার যে এরিয়াটা আছে, যাই হোক আমি একটু একবারে টেনে ফেললাম, এইটা হচ্ছে আমার নরওয়ে, ঠিক আছে? দেখেন নরওয়ে সি এর ঠিক পাশে, স্বাভাবিকভাবে এটা কি হবে? নরওয়ে। ইজি টু গেস, তাই না? এটা আমাদের জন্য খুব একটা কঠিন না, এটা বুঝতে আমাদের জন্য খুব একটা কঠিন লাগে নাই। নরওয়ের ঠিক পাশে যে দেশটা আছে, অর্থাৎ আমি যদি একটু আঁকার চেষ্টা করি, নরওয়ের পাশে যে দেশটা আছে এইটাই হচ্ছে আপনার সুইডেন, ঠিক আছে? এইটাই হচ্ছে কি? সুইডেন। তাহলে আমি এখানে লিখে দিই, আই হোপ দেখা যাচ্ছে, ঠিক আছে? দেখা যাচ্ছে? ওকে। হ্যাঁ, থ্যাংক ইউ প্রক্সিমা, ভেরি গুড। তো নরওয়ের ঠিক পাশেই কি? সুইডেন। ওকে, নরওয়ের ঠিক পাশেই হচ্ছে সুইডেন। ওকে। হ্যাঁ, নরওয়েতে কি অবস্থিত কি জানি বলছেন? নরওয়েতে অবস্থিত, নরওয়েতে কি অবস্থিত আমি জানি না। আচ্ছা, এবং ঠিক দেখেন তার ঠিক পাশে আরেকটা দেশ আছে। হ্যাঁ, পাশে আরেকটা দেশ আছে, এই দেশটা হচ্ছে ফিনল্যান্ড। আমরা বেশি শিখবো না, অল্প অল্প শিখবো, ঠিক আছে? তাহলে বেগুনি কালি দিয়ে আমি যেই এলাকাটা টানছি, এইটা হচ্ছে কি? ফিনল্যান্ড, ঠিক আছে? কালো কালিতে আমি লিখে দিয়েছি সুইডেন, আর লাল কালিতে মার্ক করছি নরওয়ে সাগরের। মানে কি, লালের সাথে লাল মিশে গেছে, তাহলে নরওয়ে সাগর লাল কালিতে মার্ক করা, একটা দেশের সীমারেখাও লাল কালিতে মার্ক করা, নিশ্চয়ই এটা কি? নরওয়ে, ঠিক আছে? এই ছবিটা একটু জাস্ট ভালো করে দেখেন, এখানে কি আছে? বাল্টিক সাগর আছে, এখানে নর্থ সাগর আছে বা উত্তর সাগর আছে। আমরা এবার জাস্ট অ্যাডিশনাল আর একটা বা দুইটা ইনফরমেশন নিব। এখানে দেখেন
এই ম্যাপ থেকে আর কি কি তথ্য নেওয়া যায় বলেন। থ্যাংক ইউ শাহাদ, অনেকদিন খোঁজার পরে ক্লাসটা দেখতে পেলাম, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, আমি এখানে জাস্ট খুব বেশি কথা বলবো না, একটা কথা বলবো, কারণ গত ক্লাসে আমরা একটা কথা বলছিলাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি এবং ইটালি এই দুইটা দেশ ফ্রান্সকে অ্যাটাক করছিল, এবং আমি তখন আপনাকে গত ক্লাসে বলছিলাম যে জার্মানি আর ইটালি ঠিক কি ফ্রান্সের একদম গলা চেপে ধরছিল। কেন? এইটা একটু দেখেন, মানচিত্র দেখলেই বুঝবেন। খেয়াল করেন, এই যে জায়গাটা আছে, এই জায়গাটা হচ্ছে আপনার ফ্রান্স, ঠিক আছে? এই জায়গাটা কি? এইটা হচ্ছে ফ্রান্স। এখন আমি গত ক্লাসে বলছিলাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই ফ্রান্সকে কারা প্রেসারাইজ করছিল বলেন তো? ফ্রান্সকে প্রেসারাইজ করছিল, আমি বলতেছি এবার জার্মানিকে দেখাবো। এই যে দেখেন জার্মানি, ঠিক আছে? তাহলে বলেন তো ফ্রান্সের সাথে আসলে কে ঘেঁষে আছে? জার্মানি। মাঝখানে কিন্তু ছোট করে কে আছে? বুলগেরিয়া আছে। এই যে মাঝখানে একটা ছোট জায়গা দেখতেছেন না, এই জায়গাটাতে কে আছে? বুলগেরিয়া। এই যে এই জায়গাতে কে আছে? বুলগেরিয়া। বাট থাকলেও আলটিমেটলি সেই সময় কি হয়েছে? ফ্রান্সের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে কে? জার্মানি। এবং আরেকটা কান্ট্রি ছিল, সেই কান্ট্রিটাকেও আমি একটু মার করে দেই, তাহলে আপনি বুঝতে পারবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট। সেটা হচ্ছে এই যে জায়গাটা আছে, আপনি যদি দেখেন, হুম, আমি নিচে যে জায়গাটা মার্ক করছি এইটাই হচ্ছে আমার ইটালি, ঠিক আছে? ইটালি। তো ইউরোপে, এই ইউরোপের যে অংশটা আছে এইখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্রান্সকে টেক্কা দিছিল ইটালি। এবং এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্রান্সের উপনিবেশ ছিল কিন্তু ওই যে মনে আছে গত ক্লাসে পড়েছিলাম, ফ্রেঞ্চ ইন্দোচীন, অর্থাৎ লাওস, কম্বোডিয়া এবং কি ভিয়েতনাম, এই তিনটা দেশ ছিল ফ্রান্সের, মানে ফ্রান্সের উপনিবেশ। সেই তিনটা দেশের উপরে আবার কে নিঃশ্বাস ফেলছিল? থাইল্যান্ড। এই জন্য থাইল্যান্ডকে বলা হইতো কি, ওই এশিয়ার ইটালি বলা হইতো, ঠিক আছে? যাই হোক, এটা গত ক্লাস, এবং আজকের ক্লাসটা মিলাইলে আপনি হচ্ছে খুব ইজিলি বলতে মানে বুঝতে পারবেন। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা পরের প্রশ্নে যাই। চলেন আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাই। 2 নম্বর প্রশ্নটা ঝটপট আপনারা একটু পড়ে ফেলেন, কি বলছে দেখেন। হুইচ কান্ট্রি ইজ দ্য হোস্ট অফ 2024 ব্রিক্স সামিট? ঠিক আছে, এটা কোথায় আসছে দেখেন, পেট্রো বাংলায়। পেট্রো বাংলায় আমরা জানি গত শুক্রবারে আমরা পেট্রো বাংলার প্রশ্ন সলভ করছিলাম, সেইখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মেকানিক্যালের প্রশ্ন সলভ করছিলাম। আজকে আমরা সলভ করতেছি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ট্রিপলি। আরো বেশ কিছু চাকরির পরীক্ষার প্রশ্ন আমরা আজকে পড়ে ফেলবো, ঠিক আছে? সো হুইচ কান্ট্রি ইজ দ্য হোস্ট অফ 2024 ব্রিক্স, ঠিক আছে, সামিট? তো তন্ময় বলছে এ। আচ্ছা, 2023-এ, না 2024 যেটা আসন্ন, 2024-এর যে হোস্ট চায়নার করার কথা ছিল, কিন্তু চায়না যে কারণে করতেছে না সেটা হচ্ছে চায়না হচ্ছে G20 সম্মেলনের হোস্ট হচ্ছে এই বছরে, যার কারণে চায়নার উপরে একটা প্রেশার হয়ে যাচ্ছে। তো 2025 সালে যে দেশের হোস্ট হওয়ার কথা ছিল তারা 2024 সালে হোস্ট করতেছে, এবং সেই কান্ট্রিটা হচ্ছে রাশিয়া, ঠিক আছে? সেই কান্ট্রিটাকে রাশিয়া। এবং আপনি যদি ব্রিক্স এর কথা চিন্তা করেন, আপনি খুব ভালো করে জানেন ব্রিক্সে কারা কারা আছে জানি আমরা। এর বিগত একটা ক্লাসে খুব ডিটেলস এটা নিয়ে কথা বলছিলাম। ব্রিক্স মানেই হচ্ছে এই বি তে ব্রাজিল, আর তে রাশিয়া, আই তে ইন্ডিয়া, সি তে চায়না, এস তে সাউথ আফ্রিকা, ঠিক আছে? ওকে, তো যারা বলছেন এ, মানে চায়নাতে হওয়ার কথা ছিল, মাথায় রাখেন ব্যাপারটা, চায়নাতে হওয়ার কথা ছিল, বাট সেটা কি হচ্ছে, চেঞ্জ হয়ে এখন কি করতেছে, 2025-এ যাদের হোস্ট করার কথা ছিল তারাই 2024-এ হোস্ট করতেছে, ঠিক আছে? এবং আপনি যদি এখানে ম্যাপটা দেখেন খুব ভালোভাবে এখানে বুঝতে পারবেন যে এখানে আসলে আমি কি বুঝাইতে চাইছি, ব্রিক্স এর কারা সদস্য। লাল কালিতে যে জায়গাগুলো আছে তারা হচ্ছে সবাই ব্রিক্স এর সদস্য, এবং নীল কালিতে যে জায়গাগুলো আছে তারা কিন্তু কি G7 এর সদস্য। আচ্ছা, আপনার জন্য এটা বুঝতে খুব একটা কষ্ট হবে না, কারণ আপনি একটু আগেই জেনে আসছেন। একটু আগেই আপনি আমাকে বলেন তো, একটু আগে আপনি জানছেন কিনা? এই যে দেখেন, এই যে জায়গাটা, এই যে জায়গাটা কে আছে বলেন তো এখানে? এটা কে? ফ্রান্স। এই যে পতাকা, এই পতাকাটা কার? এই পতাকাটা কার? ফ্রান্সের। আমি আপনাকে একটু আগে ম্যাপে বলছি না যে ফ্রান্সের গা ঘেঁষে কে আছে? এই যে দেখেন জার্মানি, আর এই যে দেখেন কে আছে? ইটালি। মিলছে? সো এই যে ফ্রান্স, ফ্রান্সের পাশে আছে জার্মানি, ফ্রান্সের আরেক পাশে আছে ইটালি, এবং ফ্রান্সের মাথার উপরে আছে কে? ব্রিটেন, ঠিক আছে? ফ্রান্সের ঠিক মাথার উপরে ব্রিটেন। আপনি যদি আগের ইয়াতে যান, আপনি হয়তো বলবেন যে ফ্রান্সের উপরে যে ব্রিটেন আছে এইটা তো বলেন নাই। ফ্রান্সের উপরে ব্রিটেন আছে, ব্রিটেন আছে এটা আমি বলি নাই, কিন্তু আমি এখন দেখাই দিই। এই যে দেখেন, এই যে এফ লিখে রাখছে এটা কি? ফ্রান্স। এফ লিখে রাখছে এটা কি? ফ্রান্স। এই যে উপরে যে জায়গাটা, আমি বুলগেরিয়াকে মুছে দেই, ওরে আমার দরকার নেই, ঠিক আছে? কোন কালি ব্যবহার করব? ডিপ কালি ব্যবহার করি, একটু মোটা বাড়াই দিই। ওকে, এই যে দেখেন লাল গাড়িতে যে ফ্রান্স আছে, ফ্রান্সের ঠিক উপরে কে আছে? ফ্রান্সের ঠিক উপরেই আছে হচ্ছে
কে? ইউকে, ঠিক আছে। তাহলে এই যে জায়গাটা এইটাকে ইউনাইটেড কিংডম, ঠিক আছে। তো ফ্রান্সের ঠিক উপরে কে আছে? ইউকে। এবং এই যে পাশে ছোট্ট করে আপনি বলবেন তাহলে পাশে ওকে, আস্তে আস্তে করে অল্প অল্প করে উকি মেরে তাকায় আছে আমার দিকে, ওকে। ও হচ্ছে কেউ না, ও হচ্ছে আয়ারল্যান্ড, ঠিক আছে, আয়ারল্যান্ড, ঠিক আছে। এই ছোট্ট করে যে ইয়াটা আছে, এই যে ছোট্ট বন্ধু, এই ছোট্ট বন্ধুর নাম কি? হ্যাঁ, এই ছোট্ট বন্ধুর নামটা লিখে দেই। কি নাম ওর? কি বলছি? আয়ারল্যান্ড, ঠিক আছে, আয়ারল্যান্ড, ঠিক আছে। তাহলে ফ্রান্স, এই যে ফ্রান্স, এই ফ্রান্সের মাথার উপরে কে আছে? এই যে ইউকে, ইউকে ঠিক পাশে নিচে ছোট করে কে আছে? আয়ারল্যান্ড, ঠিক আছে। তাহলে চলেন তো আমরা ওই ম্যাপটা মিলাই। এই যে দেখেন, কে ছিল এখানে? বলেন তো কে আছে? হুম, এই যে এখানে কে আছে? এখানে আছে হচ্ছে ফ্রান্স। ফ্রান্সের ঠিক উপরে জার্মানি আর ইটালি। ওই যে বলছিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই দুইটা দেশ একদম এই দিক দিয়ে অ্যাটাক করছে, আবার এই দিক দিয়েও কি চাপে ফেলছে ফ্রান্সকে। আচ্ছা, ফ্রান্সের উপরে কে ছিল? এই যে এখানে কে আছে? ইউকে, ঠিক আছে। আর এখানে যে ছোট করে আমার এই যে এই ছোট করে এটা দেখা যাচ্ছে না, আমার দরকার নাই। কেন দরকার নাই? কারণ আয়ারল্যান্ড তো আসলে G7 এর মেম্বার না, এই জন্য আর দেখাই নেই। তাহলে এখানে কয়জন হইলো? 1 2 3 4, ঠিক আছে। 1 2 3 4, এখানে কে আছে? এখানে আছে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আর ওই যে মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু কানাডা। তাহলে কয়টা হইলো? মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ইউকে, জার্মানি, ইটালি আর কে? ফ্রান্স। টোটাল হয়েছে 6টা। এই যে দেখেন এখানে নীল একটা বান্দা আছে, মনে আছে ওকে? জাপান, ঠিক আছে। আমরা কিন্তু কোরিয়া ওয়ার নিয়ে, জাপান নিয়ে অনেক কথা বলছি, জাস্ট পিছনের ক্লাসগুলো একটু দেখে আসেন তাহলে মনে পড়বে। এই যে এত বড় একটা দেশ রাশিয়া, এই রাশিয়ার সাথে জাপানের শাখালিন দ্বীপপুঞ্জ, কুরিল দ্বীপপুঞ্জ নিয়ে মারামারি। এই যে শাখালিন দ্বীপপুঞ্জ, এই যে কুরিল দ্বীপপুঞ্জ নিয়ে মারামারি, যারা গত ক্লাস করছেন তারা পরিষ্কার এটা মনে রাখতে পারবেন। তাহলে কয়টা কান্ট্রি পাইলেন আপনি? মার্কিন যুক্তরাষ্ট্র 1, কানাডা 2, জার্মানি 3, ইটালি 4, ফ্রান্স 5, ইউকে 6, আর এই যে জাপান 7। তাহলে কয়টা হলো? 7। তাহলে এটা কাদের ম্যাপ হয়ে গেল? G7। তাহলে G7-এ কারা কারা আছে আপনার কি আর মুখস্থ করতে হবে? হুম, G7-এ কারা কারা আছে মুখস্থ করতে হবে বলেন তো, ঝটপট বলেন। G7-এ কারা কারা আছে মুখস্থ করতে হবে। কি বলছি? যে কোনো এই ধরনের G7 G20 এই ধরনের হাবিজাবি কিছু একটা পাইলেই দেখবেন সেখানে কি ডমিনেটিং পাওয়ার নিয়ে চলে আসে কে? মার্কিন যুক্তরাষ্ট্র। এই যে মার্কিন যুক্তরাষ্ট্র, আর মার্কিন যুক্তরাষ্ট্রের পাশে কে আছে? তার বন্ধু কানাডা, ঠিক আছে। তাহলে দুইটা দেশ হয়ে গেল। আচ্ছা, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মিত্র সম্পর্ক কার? কার বলেন তো? আমি গত ক্লাসে কোরিয়া যুদ্ধে, জাপান যুদ্ধে বলছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো হচ্ছে জাপানের, ঠিক আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন জাপান হেরে যায় তখন থেকেই কি তারা মার্কিনদের, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি তাদের একটা বশ্যতা তারা এখনো স্বীকার করে যায়। তো মার্কিন যুক্তরাষ্ট্রেও তার বন্ধু কানাডা এবং তার ওই যে বন্ধু জাপান, রাশিয়ার এগেনস্টে খেলতে হবে না, এই জন্য আমেরিকা বন্ধুর সাথে, জাপানের সাথে হাত মিলাইছে। আর আমি কি বলছিলাম, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কি হয়েছিল? একইভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেটা হয়েছিল যে ফ্রান্সের এগেনস্টে কারা লড়ছিল? ফ্রান্সের এগেনস্টে লড়ছিল হচ্ছে জার্মানি আর ইটালি। কেন লড়ছিল? কারণ ওই দুইটা দেশ একদম কি ফ্রান্সের সাথে অলমোস্ট বর্ডার শেয়ার করতো। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধে তো এই জার্মানি ইটালি এরাও হেরে গেছে, তো তারাও কি করছে? এখন তারাও খেলায় পড়ে, ওই বাটে পড়ে বন্ধু হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এই যে জার্মানি, ইটালি, তারপর এখানে কি আছে? ফ্রান্স। আর ফ্রান্সের মাথার উপরে আছে ইউকে, আরেক পরাশক্তি, ঠিক আছে। তাহলে এই যে 7টা দেশ, এই 7টা দেশ মিলাই কি আমার হচ্ছে, আচ্ছা। আচ্ছা, একজন বলছে মাহবুব হোসেন, আপনি যেমন ম্যাপে বিভিন্ন জায়গা দেখে দেশের নাম বলে দিচ্ছেন, আমি এটা কি করে বুঝবো, দয়া করে বলবেন। আচ্ছা মাহবুব হোসেন, আমি একটা সময় আপনার মতো অবস্থায় ছিলাম, এখন চোখ বন্ধ করলে এগুলো আমার মনে পড়ে। আমি যে কাজটা করতেছি এই কাজটা আপনি করবেন। হ্যাঁ, আজকে এই যে ক্লাসটা হয়ে গেল না, ক্লাস হওয়ার পরে আপনি এই যে ম্যাপটা, এইটা তো মানে ফেসবুকে থাকবে, ইউটিউবে আপলোড হবে, আপনার কাজ হচ্ছে এই ক্লাসটার পরে আরো একবার আপনি খাতা কলম নিয়ে করবেন। অথবা আপনি জাস্ট যেটা করতে পারেন যে আপনি একটা ছোট্ট ম্যাপ প্রিন্ট দিতে পারেন, অথবা আপনি মোবাইলেও জাস্ট মোবাইলে এই যে ল্যান্ডস্কেপ করে বড় করে ম্যাপটা দেখতে পারেন যে কোন দেশে পরে কে আছে। একবার দুইবার দেখেন, একটু খাতায় আঁকেন, তাহলে আঁকলে যেটা হবে যে আপনার ওইটা মাথায় গেঁথে যাবে। আমরা অনেক সময় বলি না যে যেটা পড়বা সেটা পড়ার পরে লেখো, কারণ পড়লে একরকম ভাবে তোমার মাথায় থাকলো, লিখলে এটা আরো সুন্দরভাবে মাথায় গেঁথে গেল। ব্যাপারটা অনেকটা এইরকম। আমি এই ক্লাসটা করার পর আপনি এই ক্লাসটা আবার পজ দিয়ে দেখবেন এবং খাতা কলমে একটু আঁকার চেষ্টা করবেন, হাতে লিখবেন কোন কোন 7টা দেশ কোথায় কোথায় আছে। চোখ বন্ধ করে একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করবেন, এমনি পারবেন। এটা কঠিন কিছু না, ঠিক আছে। আমি পারি না বা জানি না কেমনে পারতে হয়, এই জন্য আমার কাছে এখন কঠিন লাগতেছে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। একজন লিখছে কি অবস্থা স্যার? কোনো অবস্থা নেই। ওকে,
ব্রিক্স মেম্বার, তো এটা তো G7 গেল, ঠিক আছে, G7 গেল। এখন আমার কাজ হচ্ছে ব্রিক্সের মেম্বার। ব্রিক্সের মেম্বার আমরা জানি 5 জন আছে, আর এর সাথে আরো কয়েকজন অ্যাড হয়েছে। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, ব্রিক্স মানেই কি, ওই যে ব্রাজিল, এই যে এখানে আপনাদের সবার প্রিয় ব্রাজিল। আপনি যদি একটু খেয়াল করেন এই পুরা যে জায়গাটা আছে, আপনি বলবেন যে আপনি কি করে জানলেন এখানে ব্রাজিল আছে? আরে বাবা, এইটাই তো ওই যে আমেরিকা। কোন আমেরিকা বলেন, উত্তর আমেরিকা না দক্ষিণ আমেরিকা? এই পুরোটা হচ্ছে কি এই যে দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকার মধ্যে কে আছে? ব্রাজিল আছে, ঠিক আছে। আবার এই যে এইখানে আমি এই জায়গাটা একটু আপাতত ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে, আপাতত ক্লিয়ার করে দিচ্ছি যেন আপনাদের একটু বুঝতে সুবিধা হয়। G7টা আমরা আপাতত ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে। এইখানে দেখেন, এই যে পুরা যে জায়গাটা, এটা হচ্ছে কি আফ্রিকা মহাদেশ। তাহলে আফ্রিকা মহাদেশের মধ্যে কে পড়ছে? আফ্রিকা মহাদেশ এর মধ্যে একদম নিচে দেখেন, এই যে এইখানে, এইখানে পড়ছে হচ্ছে সাউথ আফ্রিকা, যে একটু পরে শ্রীলঙ্কার সাথে খেলতে নামবে। খেলা দেখতে হবে তাড়াতাড়ি, তাই না? মানে খেলা দেখার জন্য আমাদের প্রিপেয়ার হইতে হবে। সো সামিউল শিকদার, এই ক্লাসটা কি ভার্সিটি অ্যাডমিশনের জন্য কিনা? এই ক্লাসটা ভার্সিটি অ্যাডমিশনের জন্য খুবই খুবই হেল্পফুল, কারণ এই ধরনের প্রশ্নগুলো আপনাদের জন্যও আসে। আর মানে যারা চাকরি প্রিপারেশন নিতে চান বা যারা এখন ভার্সিটি ওরিয়েন্টেড প্রিপারেশন নিচ্ছেন, তাদের তো এমনিতেই 3-4 বছর পরে এগুলো পড়তেই হবে। সো এখন থেকে পড়লে আপনারা আগায় থাকবেন আর কি। আর ভার্সিটি অ্যাডমিশনের জন্য ডেডিকেটেড ক্লাস নিব আমি সামনে, ইনশাল্লাহ। তাহলে এইটা কি, কোন মহাদেশ? এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা, যেখানে ব্রাজিল আছে, আপনাদের সবার প্রিয় ব্রাজিল। এইটা হচ্ছে আফ্রিকা মহাদেশ। আফ্রিকা মহাদেশের নিচে আছে সাউথ আফ্রিকা। একটা পরীক্ষায় একটা প্রশ্ন আসছিল, ইস্ট লন্ডন কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে এই যে সাউথ আফ্রিকা। আমরা আফ্রিকা মহাদেশ নিয়ে যেদিন ক্লাস নিব সেদিন হচ্ছে সেখানে ডিটেলস কথা বলবো। এখানে আছে হচ্ছে ইথিওপিয়া। হ্যাঁ, নাম কি বললাম? নামটা লিখে দিই আপনাদের জন্য সুবিধা হবে। নাম কি বলছি? এই যে এখানে যেটা আছে, ইথিওপিয়া, ঠিক আছে। এখানে কে আছে? এই যে দেখেন, এখানে কে আছে? এইটা হচ্ছে মিশর। কে এটা? মিশর, ইজিপ্ট বা মিশর, ঠিক আছে। এখানে এটা কে আছে দেখেন? সৌদি আরাবিয়া। তার পাশে কে আছে? ওমান। এবং ওমানের উপরে কে আছে? ইরান। ইরানের পাশে কে? ভারত। হ্যাঁ, এবং আমি যদি একটু কমপ্লিট করি, যারা গত ক্লাসগুলো করছেন, প্রশ্ন যারা করতেছেন যে কিভাবে আসলে মনে রাখবো, আমার রেগুলার ক্লাস করলে এমনি আপনি ধারাবাহিকতাটা টের পাবেন। আমি এতদিন ধরে প্রচুর চিল্লাইছি, রাশিয়া জাপান, রাশিয়া জাপান, মাঝখানে চায়না কোরিয়া, চায়না কোরিয়া, অনেক কিছু চিল্লানোর পরে তারপর দেখেন আস্তে করে এদিকে আসছি। সো আমার ক্লাসের একটা প্যাটার্ন আছে, ওইটা যারা রেগুলার ক্লাস করেন তারা হয়তো বুঝবেন। তো এই যে ইন্ডিয়া, ইন্ডিয়ার পরে এই জায়গাটায় আছে কে? আমাদের সবার প্রিয় বাংলাদেশ, যেটা দেখা যাচ্ছে না, দেখার আপাতত দরকার নাই, ঠিক আছে। এইখানে আমি আরেকটা দাগ টানি। হুম। এইদিকে আছে পাকিস্তান। এখানে আছে হচ্ছে আফগানিস্তান। আমরা গত ক্লাসে পড়ছি যে ইরানের জোলফা প্রদেশের ভারজাকান অঞ্চলে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গেছেন। সেই যে ইরান, এই যে যায় এই যে ম্যাপটা, এই হইল ইরান। এবং ইরানের সাথে এই পাশে আছে, এই যে এই পাশে আছে হচ্ছে আজারবাইজান, এই পাশে আছে হচ্ছে আর্মেনিয়া। গত ক্লাসটা দেখেন, এখন ডিটেলস বলতেছি না। এই ইরানের ঠিক পাশে এখানে আছে হচ্ছে ওমান, ছোট করে। একটু বড় করে আছে হচ্ছে সৌদি আরাবিয়া। আমি জাস্ট নতুন একটা মানচিত্রে যাই, তাহলে আপনার জন্য সুবিধা হবে। এই যে দেখেন, এইটা একটু বড় মানচিত্র, এখান থেকে আমরা ইজিলি বুঝতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তো কথা হচ্ছে যে এই যে মানচিত্রটা, আমি এটা একটু মার করি। এটাকে, এটা হচ্ছে ব্রাজিল, ঠিক আছে, এটা হচ্ছে ব্রাজিল, যারা ব্রিক্সের নতুন সংযুক্ত হয়েছে। ব্রিক্সের 5টা সদস্য ছিল, বাট এখন আরো 5টা নতুন অ্যাড হয়েছে। অ্যাড হওয়ার কথা ছিল আর্জেন্টিনার, ঠিক আছে, অ্যাড হওয়ার কথা ছিল কার? আর্জেন্টিনার। বলেন তো, ব্রাজিল আর আর্জেন্টিনা একদম পাশাপাশি, দেখেন একদম পাশাপাশি। এই যে এই পুরোটাই কি ছিল? একটু আগে বলছি, পুরোটাই ছিল দক্ষিণ আমেরিকা। আপনারা জানেন কোপা আমেরিকা নামে যে ফুটবল টুর্নামেন্ট হয়, সেখানে ব্রাজিল এবং আর্জেন্টিনা দুইটা দেশই খেলে। কারণ দুইটা দেশই কি আমেরিকার, দক্ষিণ আমেরিকা আমেরিকাভুক্ত। সেখানে আছে হচ্ছে ব্রাজিল, আর এই নিচে আছে কে? এখানে আছে হচ্ছে আপনাদের অনেকের পছন্দের আর্জেন্টিনা। মজার ব্যাপার হচ্ছে এই আর্জেন্টিনা, এই আর্জেন্টিনার কি করার কথা ছিল জানেন? এই যে দক্ষিণ আমেরিকা ভুক্ত ব্রাজিল এবং আর্জেন্টিনা, যারা প্রায় প্রতিবেশী, এই দুই দেশেরই কি হচ্ছে ব্রিক্সে যুক্ত হওয়ার কথা ছিল। বাট আর্জেন্টিনা যেটা করছে, তারা চাইছে যে তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, এই যে মিত্র শক্তি আছে বা এই যে যারা বন্ধু তাদের আছে মিত্র রাষ্ট্রের সাথে, তারা সুসম্পর্ক বজায় রাখতে তারা ব্রিক্সে যোগদান করে নাই, ঠিক আছে। কারণ ব্রিক্সে কে আছে বলেন তো? ব্রিক্সে আছে হচ্ছে রাশিয়া। দ্যাটস ওয়াই আমেরিকার সাথে তারা আঁতাত বজায় রাখছে। আচ্ছা, আমি যে এই যে ম্যাপগুলো দেখাচ্ছি, এই ম্যাপগুলো কিন্তু আপনি খুব ইজিলি যে কোনো রিটেন পরীক্ষা আপনার যদি মানে এইভাবে যদি একটু আয়ত্ত হয়ে যায়, আপনি খুব বেশি না, আর 2-3 দিন পর দেখবেন ম্যাপ নিজেই আঁকতে পারতেছেন, যেগুলো রিটেন পরীক্ষা আপনার অনেক কাজে দিবে, ঠিক আছে।
আচ্ছা, সো আর্জেন্টিনা কি করে তাহলে? আর্জেন্টিনা আর ব্রিক্সে অ্যাড হয় নাই। হ্যাঁ, আর্জেন্টিনা ব্রিক্সে অ্যাড হয় নাই। আমি বলছিলাম এই যে পুরো জায়গাটা, চলেন মার্ক করি। এই জায়গাটা জানি কে? এই জায়গাটা হচ্ছে আপনার আফ্রিকা মহাদেশ। ঠিক আছে, এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ। নিচে যে ছোট্ট করে দেশটা আছে, এইটা হচ্ছে কি? এইটা হচ্ছে সাউথ আফ্রিকা। ঠিক আছে, আর একটু উপরে এই যে এখানে যেটা আছে, এই যে দেশটা, একটু আগে আমি বলছি এটার নাম জানি কি? এটার নাম হচ্ছে ইথিওপিয়া। ঠিক আছে, আমরা আরো কিছু নাম জানছি গত ক্লাসগুলোতে, যারা গত রেগুলার ক্লাসগুলো করছেন। আমরা এখানে গাম্বিয়ার নাম শুনছি, গাম্বিয়ার যে দেশটা আছে সেটার নাম শুনছি। আমরা এখানে সেনেগালের নাম শুনছি। এরকম অনেক দেশ আছে। আমরা আফ্রিকা মহাদেশ নিয়ে ডেডিকেটেড ক্লাস নিব। ঠিক আছে, এখানে দেখেন কে আছে। এই যে এখানে এখানে কে আছে? এখানে আছে হচ্ছে মিশর। ঠিক আছে, এটা কে? এটা হচ্ছে মিশর, ইজিপ্ট। ওকে, আচ্ছা, তাহলে আফ্রিকা মহাদেশে দুইটা দেশ আছে, এই তিনটা দেশ আছে, ইজিপ্ট, ইথিওপিয়া, আর এখানে কে আছে? সাউথ আফ্রিকা। আচ্ছা, এই যে জায়গাটা, আচ্ছা এবার একটু কালার চেঞ্জ করে দিই। আচ্ছা, এই হইলো আমার সৌদি আরাবিয়া। ঠিক আছে, এটাকে, এটা হচ্ছে সৌদি আরাবিয়া, সংক্ষেপে লিখলাম KSA। আর এই যে এইখানে সৌদি আরবিয়ার ঠিক প্রতিবেশী হচ্ছে, ও হইল ওমান। ঠিক আছে, ওকে বোঝা খুবই কঠিন। আচ্ছা, এই হইল আমার ওমান। আমি জাস্ট একটু বড় করে দেখাইছি, ওমান আরেকটু ছোট হইতো আর কি, বাট আমি ইচ্ছা করে বড় করে দেখাইছি যেন আপনারা বুঝতে পারেন। ঠিক আছে, আচ্ছা, এরপরে কি আছে বলেন তো? এরপরে আছে এই যে এইখানে আছে হচ্ছে, এটা আমরা জানি ইরান, এই ম্যাপটা আমরা পরিচিত, গত ক্লাসে দেখছি এই ইরান। এই যে এইখানে এটা হচ্ছে আফগানিস্তান, এই হইলো পাকিস্তান। ঠিক আছে, মনে আছে? এই যে আফগানিস্তান। ঠিক আছে, এই হইলো পি, এটা হচ্ছে ইরান। যাই হোক, সবগুলো আমার দেখার দরকার নেই। তো আমি যেটা বলতেছিলাম, আমি জাস্ট ইরানটা রাখি, যেহেতু আমার ব্রিক্সের কথা বলতেছি, আমি ইরানটা রাখি, বাকিগুলা আপাতত দরকার নেই, জাস্ট আপনাদের রিভাইজ দেওয়ার জন্য একটু মনে করাই দিচ্ছিলাম। তাহলে এই হলো আমার ব্রাজিল, এই হলো সাউথ আফ্রিকা, ইথিওপিয়া, ইজিপ্ট, সৌদি আরাবিয়া, এখানে আছে হচ্ছে কি? এই যে এখানে আছে কে? ওমান। আর এখানে কে আছে? এখানে আছে হচ্ছে ইরান। এরা হচ্ছে নতুন সদস্য। ঠিক আছে, এরা হচ্ছে নতুন সদস্য। ঠিক আছে, ওকে। আর আপনি কি চিনতে পারতেছেন এরা কারা? আপনি কি চিনতে পারতেছেন এই যে এই 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 ভদ্রলোককে? এই যে এটাকে বলেন তো, হাজারবার দেখতেছেন, সারা জীবন দেখে আসতেছেন, ইন্ডিয়া। ঠিক আছে, এই যে এখানে কে আছে? এই যে এত বড় দেশ, এটা কে? এই পুরাটা হচ্ছে চায়না। ঠিক আছে, এই পুরাটা কে? এই পুরাটা হচ্ছে চায়না। আর উপরে যা আছে সবই কি? রাশিয়া। ঠিক আছে, ইভেন ইভেন এই যে এখানে যে আছে, এই যে আমার এখানে আছে সুমাত্রা দ্বীপ, এখানে আছে জাভা দ্বীপ, এখানে আছে হচ্ছে এখানে আছে তিমুর, এখানে আছে হচ্ছে ওই যে মালয়েশিয়া। এই সব কিছু কিন্তু আমরা গত ক্লাসেও পড়ছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা অনেকক্ষণ ধরে এগুলো নিয়ে কথাবার্তা বললাম। আশা করি আমরা ম্যাপগুলো একটু ধীরে সুস্থে আর একটু ভালোভাবে দেখবো। ওকে, আচ্ছা, যাই হোক, চলেন আমরা নেক্সট প্রশ্নে যাই। দেখেন, খুব সহজ। এতক্ষণ ধরে আমরা একটু ম্যাপ ট্যাপ নিয়ে ভারী ভারী কথা শুনছি, এবার একটু সহজ প্রশ্নের উত্তর দেই। দুটি সামাজিক যোগাযোগের মাধ্যমের নাম লিখুন। দেখেন কোথায় আসছে, কয়েকদিন আগে একটা প্রশ্ন হয়েছিল আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে, সম্ভবত অডিও ভিজুয়াল টেকনিশিয়ান বা এরকম কোন একটা পদে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই প্রশ্নটা আসছে। এটা খুবই সহজ না? বলেন তো, ফেসবুক আর ইউটিউব, তাই না? দুইটা সামাজিক যোগাযোগ মাধ্যম। হ্যাঁ, ফেসবুক আর ইউটিউব হবে। যদি আমি বলি যে ফেসবুক আর ইউটিউব, তাহলে কি আমার কারেক্ট আনসার হবে ফেসবুক ইউটিউব? দেখি কি অবস্থা, বলেন দেখি। ফেসবুক ও টুইটার, সবাই ফেসবুক টুইটার বলতেছে। আচ্ছা, ইউটিউব কিন্তু না, ইউটিউবে কিন্তু আমার কারোর সাথে যোগাযোগ প্রতিষ্ঠা হয় না, তাই না? সো ইউটিউব না। ফেসবুক বলতে পারেন, ইনস্টাগ্রাম বলতে পারেন, টুইটার বলতে পারেন, ঠিক আছে, এক্স বলতে পারেন। হ্যাঁ, প্রক্সিমা এক্স এর কথা বলছে। আচ্ছা, কিন্তু পরীক্ষার সময় আমরা এক্স এর কথা মাথায় আনবো না। ঠিক আছে, ওকে, মানে টুইটারের কথা মাথায় আনবো না। ওকে, টুইটারের কথা মাথায় আনবো না। ওই দেখো, রুবেল বলতেছে ইমু। হুম, আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখেন। হুইচ প্রেসিডেন্ট অফ ইরান রিসেন্টলি ডাইড ইন আ হেলিকপ্টার ক্র্যাশ? আমি গত আহ, মানে এই পরীক্ষাটা হয়েছে গত শুক্রবার, এর আগে আমি কয়েকটা ক্লাসে এই জিনিস পড়াইছি, মোস্ট প্রবাবলি দুইটা ক্লাসে আলাদা আলাদা 2 দিন আমি পড়াইছি। দেখেন প্রশ্ন চলে আসছে, হুইচ প্রেসিডেন্ট অফ ইরান রিসেন্টলি ডাইড ইন আ হেলিকপ্টার ক্র্যাশ। এখানে অপশন আছে ইব্রাহিম রাইসি, হাসান রুহানি, মোহাম্মদ মোখবার, মাহমুদ আহমেদ
আচ্ছা, মাহমুদ আহমাদিনেজাদ। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। সূচনা সবার আগে অ্যান্সার করছেন, অরুণ সরকার অ্যান্সার করছেন, ভেরি গুড। ইব্রাহিম রাইসি, এটা আমরা মোটামুটি গত ক্লাসেই জানছি। তো আমরা এটাও পড়ছি যে হেলিকপ্টারটা ছিল হচ্ছে আমেরিকান কোম্পানির, এবং সেটার নাম ছিল কি, হেলিকপ্টারটার নাম ছিল হচ্ছে বেল 212। এবং আমরা আরেকটা মজার জিনিস জানছিলাম জেনেছিলাম গত ক্লাসে, যে এই যে বেল 212 হেলিকপ্টার, যেটা ইউএস নির্মিত একটা প্রতিষ্ঠানের বা ইউএস বেসড একটা অর্গানাইজেশন থেকে এটা কেনা হয়েছিল, এই বেল 212 হেলিকপ্টারের যত মানে ইয়া আছে, ম্যাটেরিয়ালস আছে, সেগুলা নিষেধাজ্ঞা ছিল, ইরানের উপরে নিষেধাজ্ঞা ছিল, যে যদি কখনো কোনো স্পেয়ার পার্টস লাগতো তারা এটা আমদানি করতে পারতো না। ইভেন ইব্রাহিম রাইসিকে আগের দিন বলাও হয়েছিল যে আপনি এই ভ্রমণটা করেন না, কারণ প্রতিকূল আবহাওয়া আপনার ইয়াটাকে রিস্কে ফেলে দিতে পারে, স্টিল তারা রিস্ক নিছে। যাই হোক, নেক্সট প্রশ্ন দেখেন, এটা কোথায় আসছে, আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় 2024, যে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি কত তারিখে এবং কোন অঞ্চলে মারা যান। ঠিক আছে, কত তারিখে মারা যান এটাও আমরা গত ক্লাসে পড়ছি, যে 19 মে। এবং আমরা গত ক্লাসে স্পষ্টভাবে বলছি, কয়েকদিন ধরে আমি এটা আপনাদেরকে পড়াই দিছি, যে জোলফা প্রদেশে ভারজাকান অঞ্চলে। ঠিক আছে, এখন আপনারা আমাকে বলেন, আপনারা তো রেগুলার ক্লাস করেন, দেখি কি অবস্থা, বলেন তো ভিলেজ নেমটা কি ছিল, প্লেনটা যে ক্র্যাশ হয়েছে সেই গ্রামের নাম কি ছিল, ঝটপট বলেন, ঝটপট বলেন। জোলফা প্রদেশ, হ্যাঁ, জোলফা। ওকে, ভারজাকান অঞ্চল, এবং গ্রামের নাম কি, উজি। আরে অস্থির, অরণ্য, প্রক্সিমা, জোস জোস। নাম হচ্ছে উজি। ঠিক আছে, গ্রামের নাম ছিল কি, উজি। অস্থির অস্থির। ওকে, তো এই যে এই হলো অবস্থা, এখানে ছবি দেখতে পাচ্ছেন, এই যে ইনি হচ্ছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, 63 বছর বয়সে মারা যান। এবং এই যে ভদ্রলোক, আমরা আরো একজন যাকে দেখতে পাচ্ছি, এনার কথাও আসলে ভুলে যাওয়ার কোনো কারণ নাই, কারণ তিনি ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আহ আমির আব্দুল্লাহিয়ান। তো ইব্রাহিম রাইসি খুব কমন হয়ে গেছে এখন, তো এই নামটাও মনে রাখতে পারেন, আসলে যেন আপনার কমন পড়ে। তো একটু আগে আমরা ম্যাপ দেখছিলাম, হ্যাঁ আমার মনে হয় আমাদের সবার মনে আছে, একটু আগে আমরা একটা ম্যাপ দেখতেছিলাম, আমি ইরান ইরান করে চিল্লাইতেছিলাম, মনে আছে? গত 3টা 4টা ক্লাসেও আমি কিন্তু ইরান ইরান করে চিল্লাইছি। হ্যাঁ, তো এই যে কাস্পিয়ান সাগর, গত ক্লাসে আমরা কাস্পিয়ান সাগর নিয়ে কথাবার্তা বলছিলাম, কাস্পিয়ান সাগরের ঠিক পাশেই হচ্ছে আমার ইরানের সীমান্ত। এই যে এখানে ইরানের সীমান্ত, এবং একটু আগে আমি আপনাদেরকে বলছি যে ইরানের সীমান্তের সাথে কারা কারা আছে, আমি একটু আগেই কিন্তু বলছিলাম যে ইরানের সাথে সীমান্ত শেয়ার করছে আজারবাইজান এবং আর্মেনিয়া। ঠিক আছে, এই যে লাল যে মার্কটা দিছি, এই লাল মার্কের এখানে মানে নিচে আছে হচ্ছে আর্মেনিয়া, আর লাল মার্কের উপরের যে অংশ এখানে আছে হচ্ছে আজারবাইজান। এবং এই দুইটা দেশের মাঝখানেই রিসেন্টলি 4টা গ্রাম কি হয়ে গেছে, মানে আর্মেনিয়া তাদের যে ডিসপুট ছিল, এরকম 4টা গ্রাম আজারবাইজানকে কন্ট্রোল দিয়ে দিছে। ঠিক আছে, এবং এখানে দেখেন ক্র্যাশ যে সাইটটা আছে, সেই ক্র্যাশ সাইটের এখানে একটা পিন মার্ক দিয়ে রাখছে, এটাই হচ্ছে আমার সেই উজি গ্রাম। ঠিক আছে, থ্যাংক ইউ মোশাররফ, অনেক দূর থেকে দেখতেছেন, জোস। আচ্ছা, ওকে, আমরা নেক্সট প্রশ্নে যাই, যেহেতু গত ক্লাসে এগুলো নিয়ে অনেক কথা বলছে, আজকে আর বললাম না। নেক্সট প্রশ্ন দেখেন কি বলছে, হুইচ ওয়াজ দ্য ফার্স্ট কান্ট্রি টু রিকগনাইজ বাংলাদেশ। এটা তো খুব কমন, দেখেন কোথায় আসছে, পেট্রো বাংলায় আসছে। ঠিক আছে, এটা সবার পারা উচিত, ঝটপট বলেন কি অবস্থা দেখি। বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে সবচেয়ে প্রথম কোন দেশ, এটা আমি আর আগাচ্ছি না, এটা আমি সবাই সবাই আমরা জানি যে ভুটান, এটা নিয়ে কথা বাড়াচ্ছি না। ভুটানের ঠিক কয়েক ঘন্টা পর ভারত, তাই না? ওকে, এবং এখানে পোল্যান্ড এবং বুলগেরিয়াকে দেখতে পাচ্ছেন, আপনার কাজ হচ্ছে, বুলগেরিয়া কিন্তু মনে আছে, মনে আছে, ফ্রান্স এবং জার্মানির মাঝখানে এক চিপায় আমি বুলগেরিয়া লিখছিলাম। ঠিক আছে, আর পোল্যান্ড কোথায়, জার্মানির ঠিক পাশেই, জার্মানির ঠিক পাশেই। চলেন আবার একটু ম্যাপ দেখি, চলেন, বেশি সময় নিব না, অল্প করে আমরা পোল্যান্ডকে চিনে ফেলি। এই যে আসেন, জার্মানির ঠিক পাশে দেখেন, এই যে বড় একটা জায়গা আছে না, এই যে বড় একটা খালি জায়গা, এটাই কি, এটাই হচ্ছে ওই যে আগে বলা হয়তো পূর্ব জার্মানি পশ্চিম জার্মানি বলা হতো না, তো এই যে মাঝখানে আপনি যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে কি, পোল্যান্ড। পি দিয়ে কি বুঝাইছে, পোল্যান্ড। ঠিক আছে, বুঝছি তো। হ্যাঁ, তাহলে অ্যাটলিস্ট আপনি আমাকে বলেন তো এইটুকু কি আপনি বুঝছেন। আমি যদি এখন আপনাকে বলি, ধরেন আমি আপনাকে এখন বললাম, জাস্ট এমনি বলেন তো এটা কি,
আমি বললাম এটা হইলো ফ্রান্স। আপনারা সবাই অ্যান্সার দিবেন, সবাই অ্যান্সার দিবেন, বলেন এইটা হইলো ফ্রান্স। ঠিক আছে, এখন আমি আপনাকে বললাম ফ্রান্সের এখানে ছোট্ট একটা দেশ আছে। বলেন তো এই যে লাল মার্ক করে যে আমি দেশটা দিছি, বলেন তো এটা কে হবে? বলেন তো ঝটপট, ঝটপট। ফ্রান্সের সাথে ছোট্ট করে একটা দেশ আমি আঁকাইছি, বলেন কে হবে? এইদিকে আমি আরেকটা দেশ আঁকলাম। ঠিক আছে, এইদিকে আমি আমি কিন্তু ওইভাবে মাপে আঁকতেছি না, জাস্ট এমনি আঁকতেছি। ঠিক আছে, এরকম একটা দেশ দিলাম। আহ ঠিক আছে, এখন আমি এখানে আপনাকে মার্ক দিয়ে দিচ্ছি। আপনি হচ্ছে এটা বললাম এইটা হইলো এ, এটা হইলো বি, এটা হইলো সি। ঠিক আছে, আপনারা আমাকে যেটা করবেন, এখানে দিলাম ডি, আর এখানে দিলাম ই। আপনারা সবাই আমাকে বলেন এ দেশটা কোনটা? হ্যাঁ, এফ দিয়ে কি বুঝাইছি? এফ দিয়ে বুঝাইছি হচ্ছে ফ্রান্স। ঠিক আছে, এফ দিয়ে ফ্রান্স, মনে আছে? এফ দিয়ে হচ্ছে ফ্রান্স। তো বলেন তো ফ্রান্সের, ওই যে আমি বলছিলাম ফ্রান্সকে কারা জানি গলা চিপে ধরছিল, বি আর সি, বলেন তো বি দেশটা কোনটা? বি দেশটা কোনটা বলেন তো? আচ্ছা, এ হচ্ছে বুলগেরিয়া। অস্থির, আয় হায় জোস! কি একটা মানে ঘটনা ঘটে যাইতেছে, ক্লাসে ম্যাপ শিখে যাইতেছে সবাই। অস্থির, অস্থির। বুলগেরিয়া, আচ্ছা বুলগেরিয়ার পাশে এবার বলেন তো বি দিয়ে কি? বলেন তো বি দিয়ে কি? এই যে বি, এই বি দিয়ে কি? এ বেলজিয়াম, রুবেল শিকদার, অস্থির জোস। তুষার, হাসিব আমলা, আরে রেগুলার স্টুডেন্ট, ফাল্গুনি, অরুণ সরকার, রিজু, কামরুন নাহার, নাসিম, এখন পর্যন্ত কেউ ভুল করে নাই। ভেরি গুড, ভেরি গুড। কিন্তু একজন বানান ভুল করছে, এটা আমার দেখলেই খারাপ লাগে। জার্মানি, আহ ওকে, বি বলছে। বি কি? বি, এই যে বি, এবার আমাকে বলেন বি, বিটা কি হবে? আমরা জানি বিটা কি ছিল, বিটা ছিল হচ্ছে জার্মানি। জার্মানি, 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 বি কি ছিল? জার্মানি। ওকে, এবার আপনি যে কাজটা করবেন সেটা হইলো, আমাকে একটু বলেন তো এই যে সি দিয়ে আমি কি বুঝাইছিলাম? ঝটপট, ঝটপট। মানে সি কোন দেশ ছিল মনে করেন তো একটু। বি কি ছিল? বি ছিল জার্মানি, তাই না? বি ছিল জার্মানি। অস্থির, অস্থির। ফ্রান্সকে ওই যে জার্মানি প্রেসার দিছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে। ফ্রান্স কে জার্মানি অনেক প্রেসারাইজ করছিল, এবং জার্মানির সাথে আরেকটা দেশ প্রেসারাইজ করছিল, যেটাও কি ফ্রান্সের একদম মানে কান্ধে কান্ধা লাগায় আর কি ঘোরাঘুরি করছে। বলেন তো কে? সিটা কে হবে বলেন তো? অরণ্য অভ্র, প্রক্সিমা, কামরুন নাহার, সবাই অস্থির অ্যান্সার দিতেছে। আহ না, আইমন বলছে সি ইরান। না না, সি ইরান না। হ্যাঁ, এই শেপটা অনেকটা ইরানের মতো হয়েছে, বাট এটা ইরান না, ইরান তো এশিয়াতে, আর আমরা তো এখন ইউরোপে আছি। হায় হায়। সি ইতালি, অস্থির, অস্থির। এই সিটা কি? সিটা হচ্ছে ইটালি। মনে আছে আমি কি বলছিলাম? যে ইটালি হচ্ছে কি করছে, ফ্রান্সকে সবচেয়ে বেশি মানে বিপদে ফেলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে। ঠিক আছে, ওকে, অস্থির। সি হচ্ছে ইটালি। আরে জোস, সাগর, তুষার, রিজু, জাকারিয়া, প্রক্সিমা, ফাল্গুনি, শাকিল শিকদার, অস্থির, স্বর্ণ ভট্টাচার্য, জোস জোস। তাহলে এবার বলেন তো ইটাকে, ই, এই ইটাকে বলেন। সি তো আমরা বুঝে গেলাম, সি আমরা বুঝে গেছি। আমরা বলছিলাম যে আগে জার্মানি দুইটা ভাগ ছিল, পূর্ব পশ্চিম জার্মানি। আমি বলছিলাম যে এখন তো আর ওইসব বলা হয় না, এখন জার্মানি বলা হয়। জার্মানির ঠিক সাথে তার নেইবরিং কান্ট্রি। এইটা কেডা? এই ঘোড়ার ডিমটাকে ই দিয়ে কি বুঝায় বলেন? আচ্ছা, সাদিয়া আবার কাকে জানি ডাকতেছে আপু বলে। এখানে কোনো দেশের নাম আপু না। হ্যাঁ, এখানে এ দিয়ে বুলগেরিয়া, মানে এ দিয়ে আসলে বুলগেরিয়া বুঝাইছি। উনি মনে হয় আপু লিখছে, আচ্ছা কিছু একটা হবে। হ্যাঁ, এগুলি করা যাবে না। আমাকে অ্যান্সার দেন, আমার সাথে কথা বলেন। পোল্যান্ড, মানিক, রতন, পোল্যান্ড, তুষার আহমেদ, আদনান করিম, অস্থির, অস্থির। আয় হায়, কি হয়ে গেল আজকে? এরা সবাই কি খেয়ে আসছে আজকে? হ্যাঁ, ইতে পোল্যান্ড, ভেরি গুড জোস। তাহলে ই হচ্ছে আমার পোল্যান্ড। এখন কথা হইতেছে যে বলবেন যে আপনি তো ডি দেখান নাই। তো ডি দেখাই নাই, সমস্যা নাই, আমরা শিখি, আমরা জেনে যাই ডিটাকে। ডিটা হচ্ছে সুইজারল্যান্ড। ঠিক আছে, সুইজারল্যান্ড। ওকে, ওকে। তাহলে আরেকটু দেই, হ্যাঁ। এই যে বলেন তো ফ্রান্সের উপরে, ফ্রান্সের উপরে এখানে একটা বড় দেশ ছিল, বলেন তো? বলেন তো এটা কে ছিল? অনেকগুলা স্টেটের বা অনেকগুলা যুক্ত কিছু একটা নিয়ে এখানে একটা কিছু তৈরি ছিল, এখানে একটা কোন একটা দেশ ছিল এখানে, বলেন তো কোন একটা কম্বাইন স্টেট ছিল, বলেন তো? এই এফ দিয়ে তাহলে আমি কি বুঝাবো? ফ্রান্সের ঠিক উপরে, ফ্রান্সের ঠিক উপরে, ফ্রান্সের ঠিক উপরে এফ। এবার এফ দিছি, বলেন এই এফ কে হবে? আরে অস্থির, সাগর, জোস। ইউকে, ভেরি গুড, ভেরি গুড। এফ দিয়ে তাহলে কি বোঝাচ্ছে? ব্রিটেন, হ্যাঁ। ভেরি গুড। আরে সেরা, সেরা। আজকে তো এটা ক্লাসেই সব শিখে যাইতেছে। হ্যাঁ, থ্যাংক ইউ আয়েশা, ফরিদপুর থেকে ক্লাস করতেছেন, থ্যাংক ইউ, ভেরি গুড।
আমিও ফার্স্ট টাইম আপনার ক্লাস নিচ্ছি ঢাকা থেকে, ইয়ে। ওকে। যুক্তরাজ্য, বাহাউদ্দিন জাকারিয়া, জোস। কি শুরু হইলো আজকে! বলেন তো, এইটার নিচে ছোট্ট করে একটা দেশ ছিল। হুম। বলেন, এটার নিচে ছোট্ট করে একটা দেশ ছিল যারা কিছুদিন আগে প্যালেস্টাইনকে স্বীকৃতি দিছে। এই যে এখানে একটা ছোট্ট করে দেশ আছে, ফ্রান্সের উপরে ইউকে, ইউকের পাশে নিচে ছোট্ট করে একটা দেশ আছে যারা কিছুদিন আগে প্যালেস্টাইনকে স্বীকৃতি দিছে। এই যে 28 মে তারা কি করছে, স্বীকৃতি দিচ্ছে। 28 মে টোটাল 3টা দেশ স্বীকৃতি দিচ্ছে, তার মধ্যে একটা দেশ হচ্ছে ইউকের ঠিক নিচে। একটা দেশ হচ্ছে ইউকের ঠিক নিচে, বলেন তো কে? ঝটপট বলেন, কে হবে? কে হবে, বলেন বলেন। বলছিলাম বলছিলাম, মধ্যে সাগর আছে। আরে জোস, জুলহাস, এটা না বললে তো আমরা জানতামই না। রুবেল শিকদার বলছে আয়ারল্যান্ড। অস্থির! কি একটা ঘটনা ঘটে যাইতেছে আজকে। আচ্ছা, স্লোভেনিয়া। হ্যাঁ, এ তো বেলজিয়াম, এই যে দেখেন, এ বেলজিয়াম লিখে রাখছি তো। হুম। আরে আরে, জোস জোস। মিম বলছে আয়ারল্যান্ড, প্রক্সিমা বলছে আয়ারল্যান্ড, বিপা বলছে আয়ারল্যান্ড। অস্থির! সর্বনাশ! কামরুন নাহার বলছে, স্যার যেভাবে বলছেন ফ্রান্সের মাথার উপর ব্রিটেন, না শিখে পারি। হ্যাঁ হ্যাঁ, এই তো, এই জন্য তো ক্লাস করতে হবে। নিচে আমলা ডি টানেল, আলমা ডি টানেল। ও আচ্ছা, আমি ভাবছি যে হাসিব আমলাকে টেনে আনলো কেন সে আবার। ওকে। আয়ারল্যান্ড, জোস জোস জোস। কি একটা ঘটনা ঘটে যাইতেছে, চলেন তো আমরা মিলাই। আয় হায়! অস্থির অবস্থা! সবাই দিকে সবাই পারতেছে। এই যে দেখেন। হুম। কি যে হইলো, ভালোই লাগতেছে আজকে ক্লাস নিতে। এই যে দেখেন, এখানে কি আছে? এখানে আছে ফ্রান্স, ফ্রান্সের পাশে জার্মানি, জার্মানির পাশে ওই যে পোল্যান্ড, আপনারা সবাই পারছেন। এইখানে হচ্ছে ওই যে কি বলছি, এই যে ইটালি, মাঝখানে এই যে গ্যাপটা, এই যে গ্যাপটা, এই গ্যাপে কি আছে? সুইজারল্যান্ড, একটু আগে আমরা পড়ছি সুইজারল্যান্ড। আর এই যে ফ্রান্সের ঠিক উপরে ইউকে, আর এই যে ফ্রান্সের এইখানে আয়ারল্যান্ড। জোস! আজকে ক্লাস নিয়ে অনেক মজা পেলাম। আজকে মন টন খারাপ ছিল, আজকে ক্লাস নিয়ে আসলেই থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মানে আয়ারল্যান্ড বানান ভুল করছেন টুম্পা, এই যে আবার তো মনটা খারাপ হয়ে গেল। ওকে, ঠিক আছে। যাক, আজকে আর কিছু বলতেছি না। দিল খুশ কাট দিয়া আপ লোগোं ने। হ্যাঁ। ওকে। তাইলে আমরা কি কই যাই? শেষ তো। ভুটান, এই কি কই ভুটান? ও হ্যাঁ। তাহলে এই যে দেখেন, পোল্যান্ড এন্ড বুলগেরিয়া আপনাকে যদি এখন বলে পোল্যান্ড কই, আপনি ফাটাই দিবেন, কাঁপাই দিবেন। বুলগেরিয়া কই, আপনি আজকেই রাত্রে আপনার এক ফ্রেন্ডকে ফোন টোন দিয়ে, এই তুই জানিস যে বুলগেরিয়া কই, বলবেন যে অমুক দেশের পাশে, তমুক দেশের মাঝখানে, হ্যাঁ, অমুক দেশের উত্তরে, তমুক দেশের দক্ষিণে, একদম একাকার অবস্থা। ওকে। অস্থির। নেক্সট টাইম এই ক্লাস হচ্ছে আমাদের এই যে এই ফেসবুক পেজে, যেখান থেকে লাইভ দেখতেছেন, যে এখানে থাকবে। অথবা আমার যে পেজ আছে ফাতিন, মানে পেজের নাম ভুলে গেছি। ফাতিন স্যার জিকে স্পেশাল, হ্যাঁ, এরকম একটা নাম, হ্যাঁ। এটাই নাম, ফাতিন স্যার জিকে স্পেশাল। তো ওইখানে আছে। আরে রুবেল! হ্যাঁ হ্যাঁ, রুবেলের 7:30টায় টিউশন থাকে, ও আগেও বলছিল একদিন। সমস্যা নেই রুবেল, আমি আশা করবো যে আপনি ক্লাসটা দেখে নিয়েন, হ্যাঁ। ওকে। নেক্সট টাইম এই ক্লাস তো বলেই তো দিলাম, ঠিক আছে। ওকে। আমি না ভাবছি রুবেল প্রেম করতে চাইতেছে, পরে দেখি যে না, ও লিখছে, স্যার ক্লাসের প্রেমে পড়ে 40 মিনিট দেরি করেছি। যাই হোক, ক্লাসের প্রেম এই পর্যন্ত ঠিক আছে, হ্যাঁ, এটা জেনে অন্য কিছু না হয়। রুবেল, অল দ্য বেস্ট ফর ইউর টিউশন। ঠিক আছে। ওকে। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট 2024-এ আসছে, পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে, আমরা সবাই জানি, 6.15 কিলোমিটার। কিন্তু কাহিনী হইতেছে, দৈর্ঘ্য এত আসছে, এবার আসতে পারে প্রস্থ কত। এখন আপনি কি করবেন? প্রস্থ কত, ঝটপট বলেন, ঝটপট বলেন, ঝটপট বলেন। হ্যাঁ। ম্যাথ ক্লাস হচ্ছে 9টা থেকে। আজকে 18 নম্বর ক্লাস। পলাশ, আপনি এই পেজে, যে পেজ থেকে লাইভ দেখতেছেন, এই পেজে অথবা ইউটিউবে মুত্তাসিন পাহলভি জব প্রিপারেশন এটা লিখে সার্চ দিবেন, অথবা ফেসবুকে এখন যে পেজ থেকে লাইভ দেখছেন, এই পেজে আপনি টোটাল 18টা ক্লাস পেয়ে যাবেন, ঠিক আছে। অস্থির জুলহাস, অস্থির। প্রস্থ হচ্ছে 18.10 মিটার। অস্থির! এই তথ্যগুলা কেন জানবেন জানেন? ভাইবার জন্য ইম্পর্টেন্ট এই তথ্যগুলা, রিটার্নের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। রিটার্ন আপনি কোথাও যদি দিতে যান, আপনি যত এইরকম ইনফরমেটিভ জিনিসপত্র খাতায় লিখবেন, তত আপনার নাম্বার বেড়ে যাবে। ওকে। রুবেল, থ্যাংক ইউ। দীপু, অস্থির। আচ্ছা, এবার যাই, হুইচ প্ল্যানেট ইজ দ্য হটেস্ট ইন দ্য সোলার সিস্টেম। এটা হচ্ছে অফিসার কাছে একটা প্রশ্ন, ঠিক আছে। কোন প্ল্যানেট হটেস্ট ইন দ্য সোলার সিস্টেম? হ্যাঁ, সোলার সিস্টেমের সবচেয়ে হটেস্ট প্ল্যানেট কোনটা? এটা মনে হয় আমরা সবাই জানি, যে সূর্যের একদম প্রক্সিমিটিতে, মানে একদম নিকটে যে আছে, অর্থাৎ ভেনাস। হ্যাঁ, এটা অনেকটা মুখস্থ, বাট এটা নিয়ে, এগুলা নিয়ে আমি একটু সুন্দর করে গুছিয়ে টুছিয়ে ক্লাস নিব, আসলে সময় পাচ্ছি না, সময় হইলেই নিয়ে ফেলবো ভূগোলের আন্ডারে আর কি। ঠিক আছে। আচ্ছা।
ওই যে, থ্যাংক ইউ সাজ্জাদ ভাই। সাজ্জাদ ভাই আমাদেরকে লিঙ্কটা দিয়ে দিছে, হ্যাঁ, ইউটিউব লিঙ্কটা দিয়ে দিছে। সাজ্জাদ ভাই আশেপাশে যেখানেই আছেন ধন্যবাদ, উনি কোনো একটা জায়গা থেকে এটা দিয়ে দিছে, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, যাই, আমরা যাই, নেক্সটে যাই। বাংলাদেশের পাট গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? পাট থেকে জুটন আবিষ্কার করেন কে? এটা ওই কিছুদিন আগে আসছে, আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় 2024। দেখি এটা আপনারা পারেন কিনা, এটা অ্যান্সার দেন তো আমাকে। বাংলাদেশের পাট গবেষণা ইনস্টিটিউট কোথায়? এটা আমরা জানি যে এটা আসলে দূরে কোথাও না, বা মানে আমার থেকে কাছেই অবস্থিত, ঢাকায় অবস্থিত। বাট মেইন ইয়া হচ্ছে যে জুটন, এই জুটন জিনিসটা কি? জুটন মানে হচ্ছে, এটা আসলে আসছে এইভাবে যে জুট প্লাস কটন, ঠিক আছে, জুট প্লাস কটন, তাহলে কি হয় বলেন তো? ওইখান থেকে আসে হচ্ছে জুটন। মানে 70% জুট আর 30% কটন, এটা মিলে যে একটা স্পেশাল ড্রেস বা কাপড়, মানে একটা, মানে এই কাপড় বানানো হয়, এই কম্পোজিশনে যে কাপড় বানানো হয় সেটাকে আমরা বলি হচ্ছে জুটন, ঠিক আছে। পাট গবেষণা ইনস্টিটিউট ফরিদপুরে? আমি কি ভুল জানি? সবাই ফরিদপুর দিচ্ছেন কেন? আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট, এটা একটু আমাকে আচ্ছা, আমি বুঝলাম না। জাকারিয়া, শিমু, স্বর্ণা, সাইফুল, হাসিব, দীপু, কামরুন নাহার, নাসির উদ্দিন, রুবেল শিকদার, জুলহাস, সবাই বলতেছেন ফরিদপুর। এটা তো ঢাকায়। হ্যাঁ, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, যেটাকে সংক্ষেপে বলে কি, BJRI, ঠিক আছে, BJRI, বাংলাদেশ জুট রিসার্চ নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুর, হ্যাঁ ওইটা তো ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। সবাই যেভাবে ধুমধাম, হ্যাঁ, আবার কি কয়, রুবেল, রুবেল টিউশনে যায় না, ও বলতেছে ফরিদপুর হবে। পাট গবেষণা ইনস্টিটিউট ফরিদপুরে না। পাট গবেষণা ইনস্টিটিউট, লেট মি চেক। পাট গবেষণা ইনস্টিটিউট কেমনে ফরিদপুর, কবে থেকে ফরিদপুর? আমাকে সবাই কনফিউজ করে ফেলতেছে, আয় হায়, কেমনে কি? ঢাকাতে? ওকে, আচ্ছা, কে আবিষ্কার করেন এটার নাম হচ্ছে, আমি একটু বলে দিই, নামটা মনে রাখবেন। এটা যেখানে প্রশ্ন আসছিল সেখানে কিন্তু কোনো অপশন ছিল না, ঠিক আছে, কোনো অপশন ছিল না, আপনাকে এক কথায় উত্তর দিতে হইতো। তো এটার আবিষ্কারক হচ্ছেন মোহাম্মদ সিদ্দিকুল্লাহ। আর এই যে BJRI বা বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট, এটা 1974 সালে প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, ওইটা অনেক আগের, ওই ফরিদপুর টরিদপুর এখন তো অবসলিট হয়ে গেছে এইসব ইনফরমেশন, এখন আর আমরা ঠিক আছে, এটা জানার জন্য ভালো, জেনে রাখলে ভালো, ঠিক আছে। ওকে। আচ্ছা, আমাদের এখানে ওই যে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেওয়া আছে, আপনারা ওখানেও কিন্তু রেগুলার ক্লাসগুলো পাবেন। ইউটিউব চ্যানেলে গিয়ে ওখানে সাবস্ক্রাইব করে রাখলে আপনি সবসময় নোটিফিকেশন পাবেন, হ্যাঁ। ওকে, আমাদের পেজ থেকে কিন্তু মেসেজ, এই যে কমেন্টে লিঙ্কটা দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, মানিক মিয়া অ্যাভিনিউ, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, দেখেন, পরের প্রশ্নে যাই। পেট্রো বাংলায় আরেকটা প্রশ্ন আসছে, দ্য সি অফ আজোভ ইজ লোকেটেড বিটুইন হুইচ টু কান্ট্রিজ? কোন দুইটা দেশের মধ্যে এই সি অফ অ্যাজোভ অবস্থিত? ঠিক আছে, কোন দুইটা দেশের মধ্যে? অপশন হচ্ছে ইরান অ্যান্ড পাকিস্তান, ইরান অ্যান্ড আজারবাইজান, ইউক্রেন অ্যান্ড রাশিয়া, রাশিয়া অ্যান্ড জাপান। আমি একদিনই আপনাকে বলে দিছি যে BCS ছাড়া অন্যান্য সব জায়গায় দেখবেন একদম রিসেন্ট ইস্যু থেকে, এই গত 2-3 দিন আগের ঘটে যাওয়া ঘটনা থেকেও প্রশ্ন করে। তো আপনি একটু যদি চিন্তা করেন, ইরান অ্যান্ড পাকিস্তান, হ্যাঁ, ইরান এবং পাকিস্তানের মধ্যে এই বছরে তাদের ওই পাল্টাপাল্টি হামলা আক্রমণ হালকা করে হয়েছিল, বাট এটাও আসলে অতটা মানে হট ইস্যু না ইন টার্মস অফ ইউক্রেন অ্যান্ড রাশিয়া। কারণ ইরান অ্যান্ড আজারবাইজানের কোনো গ্যাঞ্জাম আসলে নাই, বরং তারা 2 দিন আগেই ওই যে ইরানের প্রেসিডেন্ট বাঁধ উন্মোচন করতে গেল, তারপরে তো আসলে অ্যাক্সিডেন্টের শিকার হইলো। রাশিয়া এবং জাপানের এইটা একটা কোল্ড ওয়ার বলতে পারেন। এরা আসলে কখনোই এদের মাঝখানে আসলে ওই আগের মতো, মানে আহ, তারা আজ থেকে 40-50 বছর বছর আগেও যেরকম ছিল এখনো সেরকম আছে, তাদের মধ্যে ওই কূটনীতিটা চলতেছে। ইউক্রেন আর রাশিয়া, আমরা জানি যে ইউক্রেন আর রাশিয়ার মধ্যে গ্যাঞ্জাম চলতেছে। এবং আপনি যদি একটু মাথা খাটান, বুদ্ধি করে অ্যান্সার দেন, আপনি বুঝতে পারবেন যে এই সি অফ অ্যাজোভ এটা ডেফিনেটলি ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে অবস্থিত। কারণ হইতেছে, আপনি যদি ম্যাপটা দেখেন, আমরা একটু আগেই কিন্তু ইউরোপের ম্যাপ দেখছিলাম, এবং ইউরোপের যে অংশটা দেখি নাই, অর্থাৎ ওই যে রাশিয়ার ঠিক নিচেই কিন্তু আসলে ইউক্রেন ছিল। এই হলো আমার ইউক্রেন। তো আমি আর ওই একদিনে এত কিছু দেখাই নাই, কারণ আমি জানি যে এই আলাদা করে একটা জায়গায় আমাকে এসে আবার ইউক্রেন নিয়ে কথা বলতে হবে। সো এই হলো আমার ইউক্রেন, আর এই হলো রাশিয়া, ঠিক আছে। রাশিয়া অনেক বড়, ওই উপরেও আবার ওইদিকে আছে। গত ক্লাসে আমরা হচ্ছে দেখছি যে এরকম একটা ব্যাপার দেখছিলাম
যে দুইটা দেশকে কি করতেছে, এখানে কিন্তু সাদা অংশ দিয়ে বুঝাইছে হচ্ছে, মানে যদিও একটু অন্যরকম লাগতেছে এই ইমেজটা, একটু কনফিউজিং লাগতে পারে আপনাদের কাছে, আমি একটু বলে দিই সাদা অংশগুলো দিয়ে আসলে কি বুঝাইছে, ওয়াটার বডি বুঝাইছে। অর্থাৎ এটা হচ্ছে সি অফ অ্যাজোভ, দেখেন ইউক্রেন আর রাশিয়ার মধ্যে অবস্থিত, আর এখানে আছে হচ্ছে ব্ল্যাক সি। তা আপনাকে প্রশ্ন করতে পারে যে সি অফ অ্যাজোভ এবং কৃষ্ণ সাগরকে সংযুক্ত করছে কোন প্রণালী? এই যে দেখেন স্ট্রেইট অফ কার্চ। আমি গত ক্লাসে বলছিলাম যে দুইটা ওয়াটার বডিকে একসাথে করে এবং দুইটা দেশকে বা ভূখণ্ডকে আলাদা করে, তাকে আমরা কি বলি? প্রণালী বলি। তাহলে দেখেন সি অফ অ্যাজোভ আর ব্ল্যাক সি কে একসাথে করছে কে? স্ট্রেইট অফ কার্চ। যেহেতু এখন ইউক্রেন রাশিয়া একটা হট টপিক, দ্যাটস ওয়াই আমার এই প্রণালীগুলো একটু জানতে হবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, এই ম্যাপটা দিছি, এই ম্যাপটা দেখেন আরো স্পষ্ট আপনি বুঝতে পারবেন এখান থেকে। হ্যাঁ, তো এই হলো আমার সি অফ আজোভ, ঠিক আছে? এটা আপনি আপনার অনেকেই পরে ক্লাস দেখেন, দ্যাটস ওয়াই এই ম্যাপটা আমি দিয়ে রাখছি যেন আপনার পরে দেখতে সুবিধা হয়। তো এই যে আমার ইউরোপ, একটু আগে ইউরোপের আমরা আংশিক অংশ দেখছিলাম, তো ইউরোপের এই হলো আমার ইউক্রেন অংশ, ঠিক আছে? এবং এই পাশেও আবার ইউরোপ, এবং এটা কি রাশিয়ার অংশ। তো এই রাশিয়া এবং ইউক্রেন, এই রাশিয়া এবং ইউক্রেনের মাঝখানে কি আছে? সাগর আছে। হ্যাঁ, সেই সাগরটার নাম কি? সি অফ অ্যাজোভ, ঠিক আছে? আর এখানে দেখেন স্পষ্ট করে লেখা আছে ব্ল্যাক সি। তো এই যে কৃষ্ণ সাগর আর এই যে সি অফ অ্যাজোভ, এই যে দুইটা ওয়াটার বডি, এখন একটু মনে হয় বুঝতে পারতেছেন যেহেতু নীল নীল কালার। তো এই যে দুইটা ওয়াটার বডি, হ্যাঁ, দুইটা ওয়াটার বডিকে কে কানেক্ট করছে? এই যে স্ট্রেইট অফ কার্চ। আর এই যে দেখেন এখানে কি, এগুলো হচ্ছে ভূখণ্ড, এই যে ভূখণ্ড, এই দুইটা ভূখণ্ডকে কে আলাদা করছে? ওই সেম স্ট্রেইট অফ কার্চ। কার্চ একটা এখানে সিটির নাম, তো প্রণালীর নামটা ওইভাবে রাখা হয়েছে স্ট্রেইট অফ কার্চ, ঠিক আছে? প্রণালীটার নাম কি আমি আবারও বলে দিচ্ছি, প্রণালীটার নাম কি? KERCH, ঠিক আছে? মনে রাখেন, আসতে পারে। আচ্ছা, এবার বলেন সহজ একটা প্রশ্ন, অনলাইন মার্কেট প্লেস আলিবাবার প্রতিষ্ঠাতাকে? ঝটপট বলেন। এটা ওই যে ইয়াতে আসছে, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটেও আসলে এই প্রশ্নটা, ঠিক আছে? বলেন তো কি হবে? অনলাইন মার্কেট প্লেস আলিবাবার প্রতিষ্ঠাতা কে? এটা মনে হয় আমরা সবাই পারবো, তো এখানে আমি আর খুব একটা সময় নিচ্ছি না, আমরা জানি জ্যাক মা। হুম, আলিবাবার প্রতিষ্ঠাতাকে জ্যাক মা, ঠিক আছে? আচ্ছা, বরং আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। দেখেন কি বলছে, ইন MS ওয়ার্ড। হ্যাঁ, আমরা একটু আইসিটির হালকা বা কম্পিউটার তথ্য প্রযুক্তির হালকা একটু ইয়া নেই। আইসিটি না, এটাকে আমরা বলতে পারি কম্পিউটার ও তথ্য প্রযুক্তির একটা প্রশ্ন। এই ব্যানারে আমাদের অফিসার ক্যাশ 2024-এ একটা প্রশ্ন আসছে, দেখেন যে ইন MS ওয়ার্ড CTRL মানে কন্ট্রোল প্লাস ই উইল রেজাল্ট ইন, মানে আপনি যদি আপনার ল্যাপটপ বা ডেস্কটপের যে কিবোর্ডটা আছে সেখানকার যে CTRL কন্ট্রোল যে কি ইয়াটা আছে, কিটা আছে, ওটা চেপে ধরে যদি আবার ই চাপ দেন তাহলে আসলে কোন কমান্ডটা নিবে? এটা কি আপনার টেবিল দিবে, আপনার সেন্টার অ্যালাইনমেন্ট ঠিক করবে, অর্থাৎ লেখাগুলাকে আসলে সেন্টারে নিয়ে আসবে, নাকি এক্সিট ফ্রম MS ওয়ার্ডটা বন্ধ করে ফেলবে, নাকি আন্ডারলাইন করবে টেক্সটকে? হুম, ঠিক আছে। আচ্ছা, আন্ডারলাইন টেক্সট আমরা জানি আন্ডারলাইন করার জন্য কি করতে হয়, আমরা জানি আন্ডারলাইন করার জন্য আপনি ওই যে কন্ট্রোল প্লাস কি দিতে হয়? ইউ। আর এক্সিট, হ্যাঁ, যদি আপনি কোনো একটা প্রোগ্রাম থেকে এক্সিট হইতে চান তাহলে আমরা জানি কি করতে হয়, যে ALT যে বাটনটা আছে, অল্টার বাটনটা যেটা আছে সেটার সাথে ই যোগ করতে হয়, মানে ই যোগ করতে হয় না, অল্টার যে বাটনটা আছে, ALT যে বাটনটা আছে ওটা প্রেস করে ই চাপ দিলে আপনার যে রানিং ইয়াটা থাকে, উইন্ডোটা থাকে, সেটা বন্ধ হয়ে যায়, ঠিক আছে? তো এইখানে কন্ট্রোল যোগ ই, এটা আসলে কি বুঝায়? এটা বুঝায় হচ্ছে আপনার সেন্টার অ্যালাইনমেন্ট, অর্থাৎ লেখাগুলোকে আসলে কি করবে? সেন্টারে নিয়ে আসবে, অ্যালাইনমেন্টটা ঠিক করে দিবে, সেন্টার অ্যালাইনমেন্ট, ঠিক আছে? সেন্টার অ্যালাইনমেন্ট। হ্যাঁ, থ্যাংক ইউ তহিদুল ইসলাম চৌধুরী, মাহবুব হোসেন, সবাই সঠিক অ্যান্সার করছেন। মেহেদি সবার আগে অ্যান্সার করছে, ভেরি গুড। আচ্ছা, ওকে, তো আমরা নেক্সট প্রশ্নে যাই। বলেন জাতিসংঘ দিবস কবে এবং IOM এর সদর দপ্তর কোথায়? দেখেন আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় এই ধরনের যে পরীক্ষাগুলো হয়, যেখানে 10ম গ্রেড বা 11 থেকে 20তম গ্রেডের যে চাকরি পরীক্ষাগুলো হয়, সেখানে দেখবেন যে কোনো অপশন ছাড়া আপনাকে ডিরেক্ট এগুলো লিখতে হয়, এবং প্রশ্নগুলো কিন্তু খুব একটা কঠিন না, মোটামুটি একদম জানা কম, মানে জিকের মধ্য থেকেই আসে। সুতরাং এই ধরনের যে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু অবশ্যই আপনাকে কণ্ঠস্থ করতে হবে, এবং এই ধরনের প্রশ্ন যেগুলো ভুল হওয়ার সুযোগ নাই, যেগুলো আসলে আপনি যদি জানেন তাহলে আপনি লিখতে পারবেন, আর লিখতে পারলেই ফুল মার্কস, এমন না যে ম্যাথের মতো যে করতে গিয়ে হইলো কি হইলো না এরকম একটা ইয়া থাকে। যদি জানা থাকে তাহলে আপনার ভুল করার সুযোগ নেই, আপনার লিখলে মার্ক আপনি পাবেনই, কারণ আপনি জানেন যে জাতিসংঘ দিবস কবে। আমরা জানি জাতিসংঘ দিবস হচ্ছে 24শে অক্টোবর, এবং এইটা তো আসলে ভুল হওয়ার কিছু নাই। অঙ্ক করলেন, হইলো কি হইলো না আপনি জানেন না,
একটু আতঙ্ক থাকে অনেক সময়, কিন্তু এই জিনিসগুলো তো মুখস্থ, এগুলো কিছু জিনিস যেগুলো আছে মুখস্থ, এগুলো অবশ্যই আপনাকে পারতে হবে, ঠিক আছে? এগুলো ভুল করা যাবে না, কারণ এগুলো থেকে আপনি ফুল মার্কস পেয়ে যাবেন। এবং এই যে 11 থেকে 20তম গ্রেডের বিভিন্ন চাকরির পরীক্ষায় এরকম অপশন ছাড়া এক কথায় উত্তর দিতে বলে, এগুলাতে দেখবেন 10 থেকে 15 মার্কস থাকে। এই 10 থেকে 15 মার্কসই কিন্তু আপনার পুরা মানে কপালের লিখনটাই চেঞ্জ করে দেয়, ঠিক আছে? সো এইদিকে একটু মনোযোগ দিন। আইওএম এর সদর দপ্তর কোথায় বলেন? আইওএম ঝটপট ফুল ফর্ম কি বলেন তো? আইওএম এর ফুল ফর্ম? আচ্ছা, রোম বলতেছে, ইতালির রোমে। মিম বলছে রোম, কামরুনহার বলছে রোম, বিথি বলছেন জেনেভা, আহ, তৌহিদুল বলছেন রোম, অনেকে রোম বলছেন। আচ্ছা, আয়েশা সিদ্দিকা। আচ্ছা, আমাদের মোত্তাসিম পাহলভী স্যারের যে ম্যাথ কোর্স সেটা 9টায় থাকে, সুতরাং আমরা ক্লাসে আসলে 7:30টায় আসি। আর ক্লাসের আগে আমরা মোটামুটি ঘন্টাখানেক আগে পোস্ট দিয়ে দিই। নর্মালি আমি চেষ্টা করি প্রতিদিন আসার, হ্যাঁ, শুক্র শনি ছাড়া অন্যান্য দিনগুলো আসার চেষ্টা করি। কখনো কখনো শুক্রবারও আসি, তবে একটা জিনিস সেটা হচ্ছে যে আমি ক্লাস নিলে মানে যেদিনই ক্লাস নেই না কেন 7:30টার দিকেই ক্লাস নিতে আসি। তো সেক্ষেত্রে আমরা মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে অবশ্যই একটা ফেসবুকে পোস্ট দিয়ে নেই, তো আপনি একটু জাস্ট নজর রাখলেই হবে, ঠিক আছে? ওকে। আয় হায়, নাসির উদ্দিন বলছেন লন্ডন। আইওএম এটার আমি ফুল ফর্ম জিজ্ঞেস করছিলাম, কারো কাছ থেকে অ্যান্সার পাই নাই। তো সমস্যা নেই, আমরা একটু লিখি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, অর্গানাইজেশন ফর মাইগ্রেশন, ফর কিন্তু, হ্যাঁ, অফ না, ফর মাইগ্রেশন। এটা একটা আইএনজিও। রোহিঙ্গা ইস্যুতে কক্সবাজারে এরা বেশ ভালো কাজ করতেছে। আমি এদের এখানে ভাইভাও দিতে গেছিলাম, ইট ওয়াজ এ নাইস এক্সপিরিয়েন্স। সো এন না, হুরাইন জান্নাত। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন, এবং এটা অনেকে কেন জানি রোম বলছেন। হুম। এটার অর্গানাইজেশন হচ্ছে স্বাভাবিকভাবেই, খুবই কমন একটা অ্যান্সার ছিল, জেনেভা। ঠিক আছে, রোমে ওই যে ফাও এর সদর দপ্তর মনে হয় নাকি, এই জন্য আপনারা এটা বলছেন, বা এখানে কি ফাওটাও নিয়ে তো কিছু বলি নেই। শর্টকাট টর্টকাট পড়েন না, হ্যাঁ, শর্টকাট পড়লেই গ্যাঞ্জাম। আরে 7:15 7:30 তো একই, কি বলে, আয় হায়। ওকে, দেখেন, নেক্সট প্রশ্ন দেখেন। দি অনলি ফরেনার অ্যাওয়ার্ডেড দ্য টাইটেল ফর বীর প্রতীক ইজ, অর্থাৎ বীর প্রতীক পাওয়া একমাত্র বিদেশি কে? ভদ্রলোকের ছবি আমরা এখানে দিয়ে দিচ্ছি, আমরা তার প্রতি কৃতজ্ঞ। তার কৃতজ্ঞতা স্বরূপ আমরা অনেকেই তাকে চিনি না, শুধু নামেই চিনি। আমাদের এইটুকু তো আসলে কৃতজ্ঞতা দেখানো উচিত তার প্রতি। তো আমরা হয়তো দেখতে পাচ্ছি তাকে। আহ, তিনি, তার জন্ম হয়েছে আমস্টারডাম শহরে, অর্থাৎ নেদারল্যান্ডসে, কিন্তু তিনি আসলে অধিবাসী ছিলেন অস্ট্রেলিয়ার, ঠিক আছে? হ্যাঁ, এটা সবাই পারতেছি, ভেরি গুড। WAS অর্ডারল্যান্ড, ঠিক আছে। বলেন তো এই WAS এর ফুল ফর্ম কি? বলেন তো, এই যে এই যে WAS, এটার ফুল ফর্ম কি? লেখেন তো দেখি এক একজন, কার কি অবস্থা। আমি বলে দিই, হ্যাঁ, এগুলা কিন্তু আমাদের কাজে দিবে, ঠিক আছে? উইলিয়াম আব্রাহাম সাইমন, ঠিক আছে? উইলিয়াম আব্রাহাম সাইমন অর্ডারল্যান্ড, ঠিক আছে, অনেক ছোট নাম। উইলিয়াম আব্রাহাম সাইমন, আমরা সবাই WAS অর্ডারল্যান্ড এইভাবেই চিনি, WAS অর্ডারল্যান্ড এইভাবেই চিনি, হ্যাঁ। কিন্তু ফুল ফর্মটা জানি না, তো এটা একটু মনে রাখবেন যে উইলিয়াম আব্রাহাম সাইমন। যদি মনে রাখতে পারেন ভালো, না মনে রাখতে পারলেও কোনো দোষ নাই। আমি একটা ক্লাসে শেয়ার করছিলাম, স্বীকার না, শেয়ার করছিলাম, সেটা হচ্ছে যে আমাকে একবার একটা চাকরির পরীক্ষায় ওই যে বলছিল আর কি, যে শহীদ রুমির ব্যাপারে জানতে চাইছিল। সো মুক্তিযুদ্ধ তো অবশ্যই একটা ভাইটাল ইস্যু জাতিগতভাবে আমাদের জন্য। সো মুক্তিযোদ্ধা মানে মুক্তিযুদ্ধ রিলেটেড এই ধরনের ইস্যু, বা যারা হচ্ছে এরকম আহ মুক্তিযুদ্ধ করেছেন, বা এরকম মানে স্পেসিফিক যে নামগুলা আমাদের মুক্তিযুদ্ধের সাথে জড়িত, যাদের অবদান আসলেই অনস্বীকার্য, তো তাদের সম্পর্কে অবশ্যই আমাদের জানা উচিত, ঠিক আছে? সো আরো ডিটেলস তাদের সম্পর্কে আমরা জানবো রেগুলার ক্লাসে। এখন আপাতত খুব বেশি কথা বললাম না, নামটা মনে রাখবেন, উইলিয়াম আব্রাহাম সাইমন, বীর প্রতীক প্রাপ্ত একমাত্র, বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি। ওকে, নেক্সট প্রশ্ন দেখেন। সাবাস বাংলাদেশের স্থপতিকে, গত ক্লাসে আমরা পড়ছিলাম হচ্ছে
মনপুরা ৭০ নিয়ে কথা বলছিলাম, মনে আছে? সেটাও কোন একটা চাকরির পরীক্ষায় আসা প্রশ্ন, যেটা আমরা সলভ করেছিলাম। তো গত ক্লাসে যেমন একটা ভাস্কর্য পড়ছি, দেখেন আজকে আরেকটা শিখতেছি। এভাবে রেগুলার ক্লাস করলে কিন্তু আপনার সবই পড়া হয়ে যাবে। হ্যাঁ, এক বসাতে সব ভাস্কর্য, সব স্থপতির নাম, সব ভাস্কর শিল্পীর নাম মনে রাখা কিন্তু ডিফিকাল্ট। আপনি প্রতিদিন এরকম একটা একটা করে অল্প অল্প করে শিখেন, আপনি খুব ইজিলি কয়েকদিন পরেই কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আহসান হাবিব ঠিক বলছেন। আচ্ছা, টপি আক্তার একটা প্রশ্ন করছেন, সঙ্গত কারণে সেটা অ্যান্সার দেওয়া যাচ্ছে না, ঠিক আছে। এরপরে হামিদুজ্জামানকে উম্মে হাবিবা, নিতুন কুণ্ড, ভেরি গুড। হ্যাঁ, আমরা এটা জানি, নিতুন কুণ্ড। আচ্ছা বলেন তো, এই সাবাস বাংলাদেশ এটা কোথায় মানে কোথায় আসলে এটা অবস্থিত বলেন তো, সাবাস বাংলাদেশ বলেন তো, সাবাস বাংলাদেশ কোথায় অবস্থিত? নিকুঞ্জকে, আয় হায়, রিজু বলছে, বলতাছে এটা কি, করতেছে এটা কি? নিকুঞ্জ, ও হামিদুজ্জামান, না না হামিদুজ্জামান না, সাবাস বাংলাদেশের স্থপতি নিতুন কুণ্ডু। হ্যাঁ, এই সাবাস বাংলাদেশ এই ভাস্কর্যটা কোথায় অবস্থিত, এটা একটু বলেন। এটা একটু বলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়, অস্থির, নাসিম, প্রক্সিমা, জোস। আরে কবির হোসেন, ব্রোকে পাওয়া গেছে। ব্রো, কবির ব্রো কি এখন রাজশাহী থেকে ক্লাস করতেছে কিনা? বিথি রাজশাহী, সাজেদা রাজশাহী, দীপু সরকার রাজশাহী, জোস, অস্থির। আচ্ছা রাজশাহী না, রাজশাহী বিশ্ববিদ্যালয় বলবো। হ্যাঁ, আখি আফরোজ বলছেন রাজশাহী, আনসার রাজশাহী বিশ্ববিদ্যালয়। ওকে, ঝটপট ঝটপট ঝটপট। হুইচ অফ দ্য ফলোইং উইল ট্রান্সলেট ইমেজেস অফ টেক্সট, ড্রয়িং অ্যান্ড ফটোস ইনটু ডিজিটাল ফর্ম? মানে আপনি কোন একটা ইমেজে যে লেখা আছে, কোন একটা ইমেজে যে ড্রয়িং আছে বা যে ছবিগুলো আছে, ওগুলা ডিজিটাল ফর্মে আপনি কিভাবে পান? হ্যাঁ, তো কোন মাধ্যমটা ফলো করলে পান? খুবই সহজ, খুবই সহজ। হ্যাঁ, ডিজিটাইজার, মোডেম, স্ক্যানার না কিবোর্ড? এটা আমরা সবাই পারি, অ্যান্সার কি? এইটা আমরা সবাই পারি, স্ক্যানার। কোথায় আসছিল? এই যে অফিসার ক্যাশে ব্যাংকে কিন্তু কম্পিউটার তথ্য প্রযুক্তি এই পার্ট থেকে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রশ্ন আসে, সহজ প্রশ্নও বেশি আসে, ঠিক আছে। যারা একটু বেসিক কম্পিউটার হাতাহাতি করতে পারি তারা কিন্তু এগুলো খুব ইজিলি পারবো, ঠিক আছে। ওই যে দেখো, সালমা বলছে টিএসসি তে, হ্যাঁ সাবাস বাংলাদেশ টিএসসি তে অবস্থিত। পুরো রাজশাহী থেকে ধুইরে ঢাকায় নিয়ে আসছে, আল্লাহ রে, রাস্তায় তো ভেঙে যাওয়ার কথা। ওকে, লাইন অফ কন্ট্রোল, কোন দুই দেশের সীমারেখা? লাইন অফ কন্ট্রোল, গত 2 দিন ধরে আমরা এগুলা ছবি নিয়ে অনেক কথা বলছি। গত 2 দিন আমরা এই গত 2 দিন না, মানে গত 2টা ক্লাসে এটা তো বলছি। ইভেন 5 নাম্বার 6 নাম্বারের দিকে, অর্থাৎ শুরুর দিকের ক্লাসগুলোতেও কিন্তু আমরা ভারত পাকিস্তান নিয়ে কথা বলছি। যখন ভুটান, যেদিন আমি ভুটান নিয়ে খুব ডেডিকেটেডলি কয়েকটা প্রশ্ন সলভ করছিলাম বিভিন্ন সময় আসা চাকরির পরীক্ষায়, তখন কিন্তু ভুটানের পাশে আছে ইন্ডিয়া, ইন্ডিয়ার পাশে আছে পাকিস্তান, পাকিস্তানের পাশে আছে আফগানিস্তান, তার পাশে আছে ইরান। এইভাবে আমরা একটা ম্যাপে কোন কোন দেশ কার সাথে লেগে আছে, কার সাথে সীমারেখা নিয়ে দ্বন্দ্ব, সেগুলা কিন্তু আলাপ করছিলাম। ওই ক্লাসগুলো একটু দেখে আসবেন। এগুলা মনে হয় আমাদের মুখস্থ হয়ে গেছে, সো আর এখানে ব্যাখ্যা করলাম না। ম্যাপও আর আমি আজকে এখানে আনি নাই। সো লাইন অফ কন্ট্রোল হচ্ছে ইন্ডিয়া, পাকিস্তান, ঠিক আছে। ওকে, তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাই। সবাই পারতেছি, আরে জোস জোস। সর্বশেষ কোন ইউরোপীয় 3টি দেশ, ইউরোপের কোন 3টা দেশ প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? হ্যাঁ, এটা একটা অ্যান্সার কিন্তু আমি ক্লাসের শুরুতে দিছি, আপনাদের কি মনে আছে? একটা অ্যান্সার কিন্তু আমি ক্লাসের শুরুতে দিছি। হ্যাঁ ভাই, ঠিক আছে। আচ্ছা, এই ম্যাপটা, এই ম্যাপটাতেই যদি আমি একটু দেখাই আরেকবার, আমি আবার একটু পরে ক্লিয়ার করে দিব, সমস্যা নেই। হ্যাঁ, খেয়াল করেন এই যে এইখানে, আই হোপ আপনারা দেখতে পাবেন। একটু বলেন তো দেখা দেখা যাচ্ছে কিনা, একটু বলেন। এই যে দেখেন, এই হইলো আমার দেশ, ঠিক আছে। এইখানে একটা ভাগ, ঠিক আছে। তো বড় যে ভাগটা, ঠিক আছে, বড় যে ভাগটা এখানে আমি লিখলাম এস, এস দিয়ে কি বুঝে জানেন? স্পেন। তাহলে বলেন তো ফ্রান্সের নিচে কে আছে? ফ্রান্সের নিচে কে আছে বলেন তো? ফ্রান্সের নিচে আছে হচ্ছে স্পেন। ওকে,
ফ্রান্সের নিচে কে আছে? স্পেন। আর এই যে স্পেনের ঠিক পাশে ছোট করে এখানে আছে হচ্ছে পর্তুগাল। এখানে কে আছে? এখানে আছে হচ্ছে পর্তুগাল। ঠিক আছে, কে আছে? পর্তুগাল। তাহলে এই যে স্পেন, এই যে দেখেন নরওয়ে সাগর, নরওয়ে সাগরের সাথে যে দেশটা লেগে আছে, এই যে নরওয়ে সাগরের সাথে যে দেশ লেগে আছে, নাম মনে আছে? নরওয়ে সাগরের সাথে যে দেশ লেগে আছে নাম কি? নরওয়ে। এই যে স্পেন, আর এই যে ইউকে, ফ্রান্সের উপরে ইউকে, ইউকের পাশে মনে আছে আয়ারল্যান্ডের কথা বলছিলাম, এই যে আয়ারল্যান্ড। তাহলে এই যে তিনটা দেশ, হ্যাঁ, এই যে আয়ারল্যান্ড, এই যে স্পেন, আর এই হইলো নরওয়ে, এরা হচ্ছে 28শে মে অফিসিয়ালি প্যালেস্টাইনকে স্বীকৃতি দিছে। ঠিক আছে, ইউরোপীয় ইউনিয়নের মনে হয় আহ, দুইটা দেশ হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের, আর একটা হচ্ছে নন ইউরোপীয় ইউনিয়নের। এর মধ্যে নরওয়ে যেটা, এই যে নরওয়ে, এরা হচ্ছে নন ইইউ কান্ট্রিজ। আর বাকি যে দুইটা আছে অর্থাৎ আয়ারল্যান্ড এবং স্পেন, এরা এখনো ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার কি হবে? আমি যদি অ্যান্সারটা একটু লিখে দিই, তাহলে কোন কোন কান্ট্রি পাচ্ছি? নরওয়ে, যেটা ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত না। আরেকটা কি বলছি? আরেকটা হচ্ছে স্পেন। স্পেনের সাথে কে আছে? স্পেনের সাথে আছে হচ্ছে আয়ারল্যান্ড। ঠিক আছে, তাহলে আপনি দেখেন আজকে মোটামুটি এই যে কয়েকটা প্রশ্ন সলভ করতে গিয়ে আপনার কিন্তু ইউরোপ মহাদেশ কিন্তু ভালোই শেখা হয়ে গেছে। আপনি যদি একটু ক্লাসটা শেষ করে আরেকবার যদি এগুলো একটু দেখেন ভালো করে, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, স্পেনের রাজধানী মাদ্রিদ, ভেরি গুড। মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ কয়দিন আগে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জিতছে, মনে আছে? খেলাধুলা দেখলে মনে থাকার কথা। ওকে, তাহলে দেখেন এই যে পুরো ম্যাপটা আমরা মোটামুটি বুঝে গেছি। হ্যাঁ, এখন এই ম্যাপটা আপনি ক্লাস শেষে এই মানে যদি আপনি একটু দেখেন, মানে যেই জায়গায় কোনো কিছু আঁকা আঁকি ছিল না ওই জায়গাটায় নিয়ে গিয়ে পজ করে আপনি নিজে কি এই ম্যাপটা দেখে দেখে মার করার চেষ্টা করবেন, আচ্ছা ওইটা জানি কি, এটা জানি কি। পরে দেখবেন যে আপনি পারতেছেন। ভিজুয়ালাইজেশন খুবই গুরুত্বপূর্ণ। সো ফ্রান্সের নিচে কে আছে? স্পেন, তার পাশে আছে পর্তুগাল, ফ্রান্সের উপরে আছে হচ্ছে ইউকে, ফ্রান্সের পাশে আছে জার্মানি, আর এই যে আরেক পাশে আছে ইটালি। হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তো স্পেন আর আয়ারল্যান্ড এরা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত। ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্ত তাহলে ক্লাসটা রাখি। আমরা মোটামুটি আজকে 18টার মতো মনে হয় প্রশ্ন সলভ করছি, বাট আরো অনেক ইনফরমেশন জানছি, এবং মোস্টলি যেটা ইম্পর্টেন্ট কথা, আমরা ইউরোপ মহাদেশের বেশ ভাস্ট একটা নলেজ নিছি। ঠিক আছে, হোপফুলি আমি আশা করি যে আপনাদের ক্লাসটা নেক্সট আশা করি যে আপনাদের এই ক্লাসটা অনেক উপকারে আসছে। নেক্সট দিন আমরা ইনশাল্লাহ আবার যুক্ত হব। এবং অবশ্যই আপনারা যেটা করবেন, আমাদের পেজে মানে ফলো থাকবে, মানে ফলো দিয়ে রাখবেন এবং অ্যাক্টিভ থাকবেন। ক্লাসের নোটিফিকেশন আমরা পোস্ট করে জানিয়ে দেই। তো নেক্সট দিন ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, সালামু আলাইকুম।